এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আগ্রহ কিরকম হচ্ছে এমনি জাস্ট একটা ফান মজা আর কি। ওকে, সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে, একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, ওই বাসাটাতে কেউ থাকে না, আচ্ছা বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে, তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর, ওকে, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে, বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে আরেকটা বিল্ডিং এ থাকে। ওকে, সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রে একটু দেখতে চাই, শুনছি বাসাটা নাকি একটু অন্যরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। আচ্ছা, তো রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো প্ল্যান করে আমি ওখানে যাইনি। সো বাট ফরচুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পোর্ডার ছিল। তো ছোট একটা ক্যাম্পোর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকি গুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। ওকে, তো ওখানে ঢুকলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 11:15টার দিকে। 11:15টার দিকে ঢোকার পরে 15 মিনিটস তো যায়নি, আমরা 3 জনের মধ্যে একজন বললো যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দাও, আমরা আছি এখানে। ও বললো যে আচ্ছা ঠিক আছে। সে চলে গেল। আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, ইমরান নাম। ওকে, তখনও আমাদের কিন্তু এই ভূত স্টিমটা হয়নি, আমি একটা ভূত স্টিম হওয়ার আগের কথা বলছি। ওকে, ইমরান আর আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। আচ্ছা, অস্বস্তি মনে হচ্ছে, অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। তো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলে যে শোন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা, তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা, আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে 2টো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, বাসাটা পুরো বাই দ্য ওয়ে বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা আচ্ছা, কিছু নাই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, 2-1টা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝুলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললাম আপনি যাবেন না? বললাম না। ওকে, সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, ওই পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে 2টো রুমে গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। সো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই 2টা রুম তো কেমন জানি লাগছে, একটা কাজ করি তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় রুমটাতে থাকি। তো আমরা 2জন আলাদা হয়ে গেলাম, স্প্লিট আপ। সো সে নিচে, আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপতে ধরে তাহলে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে আর কি। জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে, এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি, একই আওয়াজ। এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ওকে, ইমরান উপরে আসতে বলে যে শুনবে আপনি কিছু শুনছেন? আমি বললাম যে হ্যাঁ আমি শুনছি। তা আমরা আশেপাশে রুম টুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। আমরা দৌড়ে 2জন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ হয়েছে। ওকে, আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম, ওই রুমে একটা ক্লোজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল। তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম, এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা।
ওকে, সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, এটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। সো Okay. এটার সাথে ভৌতিক কিছু নাই। সো ব্যাপারটা এরকম। আচ্ছা, বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম, আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা কখনোই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি। মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওই রকম একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকি টকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকি টকিতে ওকে বলছে, আচ্ছা তুমি তো কিচেনের পাশে, দেখো মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে, অনেক খিদে লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাওয়া গিয়ে ফাইলিং জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা, ঠাস করে একটা আওয়াজ। এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি। আমি সাথে সাথে ঘুরেছি যে কি, এটা একটা অ্যাবান্ডেন্ট একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিচ্ছু নাই, কোনো ফার্নিচার নাই, হঠাৎ করে কিসের আওয়াজ। আমি ঘুরেছি, ঘুরে আমি কিছু দেখিনি। আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে। এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি। যাবতীয় জিনিসপত্র মানে আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা গেছে, এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে। বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে, যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে, সেই বাসায়, ওই বাসার কনস্ট্রাকশন, মানে বাসাটা বানানো যে হয়েছে, সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা, মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না। এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, ও মাই গড, যে টাইপের জিনিসপত্র লাগে, আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি। আচ্ছা, আছে ওই বাসায়। মানে একটা রুম আছে, রুমটার যে শেপ, ফ্লোরের মধ্যে যে ডিজাইন, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে। এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি। আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি, বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। শুনবে, আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এটা আমি অনেক জায়গায় অনেক ভাবে শুনেছি এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে। ঘটনাটা যাই হোক নাই হোক, আমরা 3:15টার সময় বের হয়ে চলে এসেছিলাম। যখন আমরা হোটেলে এসেছি, হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে শুনবে আমার শরীর অনেক খারাপ লাগছে। রাইট, আমরা শুয়ে পড়ছি আয়সা। আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল, ওই ভিডিওর ফুটেজটা তখন ওই শুভ্র ভাই ওখানে ছিল, গাজী শুভ্র, রেড ডটের, ওনারা যে অ্যাডের কাজের জন্য। শুভ্র ভাইকে আমি দিয়ে বললাম, শুভ্র ভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ, আমার কাছে একটা ফুটেজ আছে, এই টেপটা আছে, টেপটা আপনি রেখে দেন, রেড ডটে পুরো লক আন্ডার লক এন্ড কি রাখেন, এটা খোলার দরকার নেই। আচ্ছা, এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই। এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে আমার কাছে ভালো লাগে না, এখন খুলতে চাই না, এরকম বেশ অশুভ লাগছিল। রাইট, হ্যাঁ, শুরু ওটা ওইভাবেই রেখে দিয়েছিল। এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, আমি দুপুর 12টার দিকে বোধহয় ঘুম থেকে উঠলাম। ওঠার পর ইমরানের, আমি বুঝলাম যে আমার অনেক জ্বর, আমার 102-এর মতন জ্বর ছিল, আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি। তো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো, কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল, এই জন্য হতে পারে, মানে আমরা বলছি না। কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না।
এবং এই যে এই ঘটনাটা ঘটলো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমি ভালো ছিলাম না, ওকে তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল। এবং গেস হোয়াট, আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা, ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য। তা আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না। যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, সুমন ভাই sure. ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি। আচ্ছা হচ্ছে মানে তখন আমরা ভর্তি টিম টুম সবকিছু ছিল না, এই না সে না, ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম, সো হি ওয়াজ লাইক না এটা এখন দেখার দরকার নাই এসে। কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন। তো আচ্ছা। আমি আর জিবরান অনেক দিন ধরে সুমন ভাই উই ওয়ান্ট টু গো দেয়ার, আমরা যাবো এসে, হি রিফিউজড। তখন ভৌতিকের ব্যাপার ছিল না, বাট হিজ লাইক না ওখানে আমি আবার যাবো একবার, কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কি হচ্ছে, কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে যে এই করতে 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 ফাইনালি আমরা বলতে দেন উনি ফুটেজটা বের করলো আর কি। এটা বেশ অনেকদিন পর, 1-1.5 বছর পরের কথা, হ্যাঁ, 1 বছর At least 1 বছর। 1 বছর পর। চলে গেছে 7টা দিন, আর ক্যালেন্ডারের পাতায় আবারও শুক্রবার। আর শুক্রবার মানেই ভূত এফএম, আর ভূত এফএম মানেই নতুন নতুন সব ঘটনা, গা শিউরে ওঠার মতো। ভূত এফএম মানেই বৃষ্টি, ভূত এফএম মানেই ভেজা রাস্তা, ভূত এফএম মানেই ভেজা পথঘাট, এবং ভূত এফএম মানে অসংখ্য লিসনার। যাই হোক, ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং এখনো ভৌতিক টিম যদিও আমাদের মাঝে এসে পৌঁছায়, কিছুক্ষণ মধ্যে তারা পৌঁছে যাবে, কিন্তু আমাদের গেস্ট রয়েছেন কয়েকজন। বুঝতেই পারছেন যে হঠাৎ করে একেবারে খুব ভুতুরে ভাবেই তারা এসে উপস্থিত হয়েছেন, এবং দ্যাট ওয়াজ সাকিব ভাই। অ্যান্ড আমি যে কথাটা বলে শুরু করতে চাই সেটা হচ্ছে, আমি সাকিব ভাই, আমি আসলে খুব বেশি রকমের স্কেয়ার্ড। এনিওয়েজ, আমি এক্সপেক্ট করিনি আসলে। সো যাই হোক, আমি একটা গল্প দিয়ে শুরু করবো। সাকিব ভাই, আমার খুব অদ্ভুত একটা ঘটনা আমি শুনেছি আজকে, এবং আমরা এখানে আসার আগে সেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং কোনো কুল কিনারা পাইনি। গল্পটা শুনলে খুবই অদ্ভুত লাগবে। সবাই আমরা এক বাক্যে বলেছি, আচ্ছা এটা কি বিশ্বাস করার আসলেও কোনো কারণ আছে? ঘটনাটা এরকম যে ঘটনাটা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। আমাদেরই পরিচিত একটা ফ্রেন্ড, তার বড় ভাই, তারা বেশ সম্ভ্রান্ত পরিবার ছিল আর কি। সম্ভ্রান্ত পরিবার ছিল। এক সময় সেই ফ্রেন্ডের বাবা মারা যায়, ফ্রেন্ডের যে বড় ভাই তার বাবা মারা যায়, এবং বাবা মারা যাওয়ার পরে যেটা হয় যে তাদের ওই বিষয় সম্পত্তি এই সমস্ত নিয়ে অনেক ঝামেলা হয়, এবং তাদের অর্থনৈতিক যে অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশনটা খুবই 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 খারাপ দিকে যেতে থাকে। অনেক লোন টোন হয়ে যায়, ধীরে ধীরে অনেকগুলো সম্পত্তি তারা উদ্ধারও করতে পারে না। তো ফ্যামিলির একমাত্র সে হচ্ছে বড় ছেলে আর কি। তো বাবা মা খুবই আশা করছিল যে আমার ছেলে একদিন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে, এবং তার দিকে তাকিয়েছিল। তো একটা সময় আসলে এরকম যে সে খুব ভালো স্টুডেন্ট ছিল, এবং চাকরিটা সে কি বলবো যে ভালোভাবে পাশ করলো এবং চাকরি পেয়েও গেল। চাকরি নিয়ে গেল সে ঝিনাইদহ। আচ্ছা, এবং ঝিনাইদহতে সে চাকরি করার পরে প্রথম মাসের স্যালারি নিয়ে বাসায় এসছে, এবং সেই দিন বাসায় উৎসব। সমস্ত টাকাগুলো নিয়ে সে মায়ের হাতে দিল, কিছু টাকা নিজের কাছে রাখলো, এবং বাড়িতে সমস্ত বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। সবাই গিয়েছিল সেদিন, এবং সবাই মিলে অনেক আনন্দ উৎসব করার পরে তারপরে আবার যে যার মতো চলে গেল। এবং সে বললো, দেখ আমি তো নতুন চাকরি, একদিনে বেশি থাকতে পারবো না, আমাকে আবার কালকে বিকালে চলে যেতে হবে, তোরা সকালে আসিস, এসে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। এরপরে ছেলেটা নিজের ঘরে ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার পরে পরের দিন সকালবেলায় বেলা 12টা পর্যন্ত সেই ঘর থেকে সে আর বেরোয় না। এবং তারপরে তার বন্ধু বান্ধব গুলো সবাই মিলে তার বাসায় যায়, এবং বাসায় যেয়ে তাকে ডেকে তুলতে চেষ্টা করে আর কি। প্রথমে দরজা নক করে, তো আন্টি বলেন যে ও তো ঘুমাচ্ছে, কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমাইছিল, এখনো তো ওঠে নাই। তো ওরা দরজায় নক করে, কিছুক্ষণ পরে দেখা যায় যে কোনো সারা শব্দ নাই, আবারও নক করে, তারপরে কোনো সারা শব্দ নাই, আবারও নক করে। এরকম করতে করতে অনেক সময় অনেক জোরে নক করা শুরু করে। যখন ভেতরে কোনো শব্দ হয় না, তখন দরজাটা মনে আন্টি ভাঙতে হবে, ভেতরে কিছু হয়েছে। এবং তারা সবাই মিলে দরজাটা ভেঙে ফেলে, এবং দেখা যায় ভিতরে কেউ নাই।
কি বলতো, এবং ভিতরে কেউ নাই তো কেউ নাই, সেই মানুষটার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এটা প্রায় 12 বছর আগের ঘটনা, এবং 12 বছর ধরে সে নিরুদ্দেশ, এবং ভেতরে দরজাটা বন্ধ ছিল। খুবই অদ্ভুত ব্যাপার, ভেতর থেকে দরজাটা বন্ধ ছিল। সে যদি কোথাও হারিয়ে যায় তাহলে মানে সে জানে তার ফ্যামিলির এই অবস্থা, তার ফিরে আসার কথা। তাহলে যদি ভেতরে কেউ নাই থাকে তাহলে রাতের বেলায় যে মানুষটা এসেছিল সেটা কে ছিল? এবং সে কিন্তু ওই যে সেদিনই স্যালারি নিয়ে রাতের বেলায় এসে সবাইকে নিয়ে যে খাওয়া দাওয়া করলো, তারপর আবার হুট করে হারিয়ে গেল এই মানুষটাকে। মানে আই এম শিওর ফ্যামিলি তো ঝিনাইদহের সাথে কথা বলেছে এবং নিশ্চয়ই বলেছে যে হ্যাঁ উনি অফিস করে উনি রওনা দিয়েছেন এরকম। হ্যাঁ, এরকম ঘটনা। এবং তারপর থেকে এবং সে তারপরে জানা গেল তারাও বললো যে না, এখানে ফিরে আসেনি। এবং 12 বছর আগে মোবাইল ফোন সেরকম ছিলই না, মানে গুলশানে অনেক বড় লোকদের ছিল, পুরান ঢাকায় ছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে খুবই অদ্ভুত ঘটনা। তো আমি জানি না যে আমরা সবাই খালি একটা কথাই বলেছি যে কেউ কেউ চুপ ছিল, কেউ কেউ বলে যে আসলে কিভাবে মানে বিশ্বাস করবো কি, এরকম একটা ব্যাপার আর কি। তো আমরা সেটাই যে এই বিশ্বাস করেন বা নাই করেন, এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, এবং সেই ঘটনা দিয়ে শুরু করছি ভূত এফএম। সাকিব ভাই তো এসেই পড়েছেন, আর আমাদের নতুন গেস্ট রয়েছে দুইজন, খুব ইউথফুল। হ্যাঁ, ইউথফুল। এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার, সাকিব ভাই আমরা নিজেরাও আলোচনা করছিলাম, ওরা দুজনেই আমাদের ভূত এফএম এর লিসনার। আচ্ছা, লিসনার। এবং আমরা বলেছিলাম যে আপনাদের সমস্ত SMS গুলো আমরা সযত্নে রেখে দেই এবং আপনাদেরকে একে একে ডাকা হবে। এবং এই তারা হচ্ছেন আপনাদের মধ্যেই দুইজন। পরিচয়টা পরিচয়টা আমরা জেনে নিই। আমার নাম জাফির শাফি চৌধুরী, আমি ঢাকা কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার ফ্রেন্ড আছে এখানে। আমার নাম শাহরুখ ইসলাম, আমি ঢাকা কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছি। অলরাইট, সাকিব ভাই আপনি তাহলে বলেন যে কোন দিক দিয়ে শুরু করতে পারি আমরা? আমি একটু জানতে চাই, মানে ভূত এফএম কটা এপিসোড শোনা হয়েছে আপনাদের? মাইকটা যদি দুজন শেয়ার করলে ভালো হয়। আমার মনে আমি যতটুকু জানি আমার প্রত্যেকটা এপিসোডই আমার শোনা আছে, প্রত্যেকটা এপিসোডই আমার ফার্স্ট থেকে আমরা শুনি। আচ্ছা, কি ভয়টা লাগে রাতের বেলা যখন? অ্যাকচুয়ালি আমার রুমটা এরকম যে আমার রুমটা আজকে আমার ফ্রেন্ডটা দেখেছে আমার বাসায় যাওয়ার পরে, যে আমি যেখানে শুনি ঠিক তার পাশে আমার জানলা, এবং তার থেকে অনেক দূরে বিল্ডিং গুলা, এবং রাত্রেবেলা যখন পুরাই বাগানের মতো জায়গা, এবং রাত্রেবেলা চাঁদটা পুরো ক্লিয়ার ভিজিবল থাকে। তো মানে আমার এনভায়রনমেন্টটাই পুরো ভৌতিক হয়েছে। ওখানে গেলেই ভয় লাগবে, আমার ওখানে গেলে ভয় লাগে, প্লাস আপনাদের এই কাহিনী শোনার পরে আমি সিরিয়াসলি আমার অনেক ভয় লাগে মাঝে মাঝে। গুড, তাহলে কাজ হচ্ছে সেটাই। এখন ওদের কিছু ঘটনা আছে এবং সেগুলো, এবং ওরা বলছিল যে এটা ওরা খুবই এক্সাইটেড ছিল যে আমাদের সবার সাথে শেয়ার করতে চায় যে পরবর্তীতে এটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। আমি মনে হয় শুরুতে শুরু করি তোমাকে দিয়ে। ঠিক আছে, আমার ঘটনাটা আসলে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। এক্সপিরিয়েন্স হয়েছে আমার কিছুদিন আগে, খুব বেশি দিনই হয়নি। তো যেটা হয়েছিল যে আমার এক ফ্রেন্ড, আমি থাকি মিরপুরে, তো আমার এক ফ্রেন্ড মিরপুরে থাকে আমার সাথে। তো আমার ফ্রেন্ডটাকে একদিন ভূত এফএম এ আপনাদের ধানমন্ডি 27 নম্বরে আপনার একটা হন্টেড হাউসের কথা বলেছিলেন। তো ওইটা শোনার পরে আমি আরো আলোচনা করছিলাম যে আমরা 27 নম্বরে একটা হন্টেড হাউসে যাবো। তো আলোচনা করতে করতে আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমরা তো এরকম প্ল্যান করতেছি, তুইও যাবি নাকি? তো আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে ধানমন্ডি 27 নম্বরে তো আছেই, কিন্তু মিরপুরেও যে একটা আছে তুই কি জানিস? আমি বললাম যে মিরপুরে আছে। আমি বললাম কোথায়? তো ও তখন আমাকে লোকেশনটা দিল। তো ওর নাম আশিক। তো আমি পরে একদিন, কিছুদিন আগে 2 মাস হবে, তো একদিন আমি রাত্রেবেলা পরে আমি যখন বাসায় আসছি তখন রাত প্রায় 9:30 বাজে। তো আমি ওই বাড়িটার একটু বর্ণনা দিয়ে নিই। বাড়িটা হচ্ছে কি মিরপুরে একটা মাজার আছে, অনেকেই হয়তো বা জানেন, মাজার রোড যেটাকে আমরা বলি, মাজার আছে ওখানে একটা। মাজার থেকে একটু সামনে গেলে বুদ্ধিজীবী কবরস্থান, মাঝখানে কিছু জায়গা আছে। ওই জায়গাটা হচ্ছে ওই জায়গার যে কোনো একটা জায়গা, ওই জায়গাটার মাঝখানেই হচ্ছে বাড়িটা। আচ্ছা, তো বাড়িটা অনেক বড়। তো আমার ফ্রেন্ডটা বলতো যে ওই বাড়িটাতে নাকি কেউ থাকে না, এবং ওই বাড়িটা নিয়ে অনেক রকম কথাই প্রচলিত ছিল। আচ্ছা, তো আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে ওই বাড়িতে একটা রাজাকার আগে থাকতো। তো 1971-এ ওইখানে অনেক
গণহত্যা করা হয় সেখানে, এবং ওইখানে এলাকাবাসীরা অনেক কিছু দেখেছিল সেখানে, এবং মানে তারা অনেক ভয় পাইতো যে ওই বাড়িটা নিয়ে, যে মানে ওইখানে ওই বাড়িটা নিয়ে তারা অনেক ভয় পেত যে ওই বাড়ি থেকে অনেক প্যারালাল এক্সিস্টেন্সের কথা তারা ফিল করতো, যে এখানে কোনো কিছু আছে বা আছে এরকম কিছু একটা ফিল করতো। তো 1971 যখন আমাদের দেশ স্বাধীন হলো, তারপরে ওই বাড়িটার মালিকানা আমাদের মাজারের যে কর্তৃপক্ষ তারা নিয়ে নেয়। তো নেওয়ার পরে সেই বাড়িটাতে কিছু হুজুর থাকা স্টার্ট করে, কিন্তু তারা থাকতে পারে না, তারা 2 রাত থাকে মাজারে। আমি এই কথাটা জানতে পেরেছি যে তারা 2 রাত থাকে। তো 2 রাত থাকার পরে যে ঘটনাটা ঘটে, যে বাড়িতে বিভিন্ন কাজ ভাঙে, বিভিন্ন রকম সাউন্ড পাওয়া যায়, বিভিন্ন ছায়ার ঘূর্ণন দেখা যায়, মানে এরকম অনেক কিছু দেখা যায়। তারা অনেক ভয় পায়, তারা 2 রাতে বেশি থাকতেই পারে না। তো এরকম কয়েকদিন চলে, তারপরে মাজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে না, এখানে যেহেতু কিছুই থাকতে পারতেছে না, সেহেতু এখানে একটা মাদ্রাসা করা হবে আমাদের। তো মাদ্রাসাটা করার পরে মাদ্রাসা শুরু হলো, কিছুদিন ভালো গেল, তারপরে আবার সেই পুরাতন সমস্যা, যে এখানে অনেক কিছু সাউন্ড পাওয়া যায়, অনেক ছাত্ররা বলে এখানে অনেক সাউন্ড পাওয়া যায়, অনেক কিছু ফিল করতে পারে তারা, যে কিন্তু দেখতে পারে না, মানে তাদের অনেক রকম সমস্যা হয়। তারা বলে যে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে তাদের ভিতরে। তো ছাত্ররা এরকম বলার পরে ছাত্ররাও সিদ্ধান্ত নিল যে তারাও থাকবে না। তো যেটা হলো যে আমি একদিন ঠিক করলাম যে না, আজকে আমি যাব সেখানে। তো আমি ওই দিন রাত বাজে 9:30, আমি পড়া শেষ করে আমি যখন ওই বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়িটার সামনে গিয়ে আমি জাস্ট দেখছিলাম যে বাড়িটা কিরকম। তো বাড়িটা ছিল দোতলা, বাড়িটা অনেক বড় ছিল। আমি বাড়িটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে বাড়িটা আসলে কিরকম। তো দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আচ্ছা, বাড়ির ভিতরে কেউ থাকে কিনা, কেয়ারটেকার জাতীয় কেউ আছে কিনা, আমি তাকে একটু জিজ্ঞেস করে দেখি যায় বাড়িটার আসল কাহিনী কি। অনেকের কাছে তো অনেক কিছু শুনেছি। তো আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম যে কাউকে পাওয়া যায় কিনা বাইরে, যে আমি জিজ্ঞেস করবো। তো এলাকাটা খুবই নির্জন, ওখানে দিনের বেলা তো অনেক কম মানুষ, রাত্রেবেলা তো কারো যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এলাকাটা খুবই নির্জন। তো যেটা হলো যে আমি ওই বাড়িটার আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি গেটের ওখানে এসে পড়ি। গেটের ওখানে এসে আমি ভাবছিলাম যে আমি গেটে নক করবো, যে ভিতরে ঢোকার জন্য, ভিতরে কেউ আছে কিনা আমি জানার জন্য। তো আমি ভাবছিলাম যে আচ্ছা, বাড়িটা নিয়ে এত কিছু শুনেছি, আমি ভয়ও পাচ্ছিলাম আবার যে আসলে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। আমি দোকানায় পড়ছিলাম যে আমি কি করব। তো আমি বাড়িটাকে ভালো মতো খুঁজে খুঁজে দেখছিলাম। তো মানে এরকম ঘোরাঘুরির পরে হঠাৎ করে আমার পিছে একটা লোক আমাকে ডাক দেয়, বলে যে তুমি এখানে কি করছো। তো আমি বললাম যে আমি আসলে বাড়িটা দেখছি, আমি বাড়িটা নিয়ে অনেক কথা শুনেছি, তো আমি আসলে দেখতে চাচ্ছি। আপনি কি জানেন বাড়িটা নিয়ে কিছু, আমাকে কিছু বলতে পারেন আপনি? তো আমি লোকটা বলে যে দেখো, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেটা জানো না সেটা তোমার জানার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম যে আপনি কি জানেন কিছু, আপনি যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন, আমি জানতে আগ্রহী। তো আমাকে বললো যে তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি চলে যাও এখান থেকে। তো আমি কিছু দূর, তার কথা শুনে আমি কিছু দূর সামনে যাই, সামনে গিয়ে আমি একটা রিক্সা ডাক দিব যে আমি বাসায় যাবো, আমার বাসা খুবই কাছে। আমি রিক্সা ডাক দিতে যে আমি কি মনে করে আমি একটু পিছিয়ে ঘুরলাম, পিছিয়ে ঘুরে দেখি যে লোকটা নাই, মানে ওই এরিয়া থেকে, দিশি সীমা থেকে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং এত তাড়াতাড়ি। কারণ মানে আমি যতটুকু আসছি আমি তো জানি, মানে ইট ওয়াজ লাইক 4 or 5 seconds। আমি খুবই ভয় পেয়েছিলাম। তো আমি ভয় পেয়ে আমি বললাম যাচ্ছে কই গেল, আমি আর একটু সামনে আগায় গেলাম। যাওয়ার পরে আমি দেখতেছি লোকটা নাই। তো আমি আবার হাঁটতে হাঁটতে আমি খেয়ালও করি না যে আমি গেটটার সামনে আবার এসে দাঁড়াইছি। তো দাঁড়ায় আমি জাস্ট দেখছি যে চারিদিকে কেউ আছে কিনা, মানে ওই লোকটা কোথায় গেল, মানে আমি বুঝতেছি না কোথায় গেল। তো দেখতে আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, আমি কিছুক্ষণ পর বুঝলাম যে আমার পিছিয়ে কেউ দাঁড়ায় আছে। আমি জাস্ট বুঝে আমি ভাবলাম যে কি হচ্ছে, আমি কি বুঝতেছি, আমি খুবই ভয় পেয়ে গেছি। আমি জাস্ট টার্ন অ্যাবাউট, মানে আমি জাস্ট দেখলাম যে ওই লোকটা আবার বলে তুমি আবার এখানে আসছো, তোমাকে এখান থেকে চলে যেতে বললাম, তুমি আবার এখানে আসছো কেন? বললাম যে আপনি আমাকে বলেন, আমি তো কিছু দূর যা ঘুরে দেখলাম আপনি নাই, আপনি কোথায় চলে গেলেন? বলে যে আমি তোমাকে বলছি না, তুমি যেটা বুঝো না সেটা তোমার বোঝার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি খুবই ভয় পেয়ে আমি তার সাথে সাথে আমি বাসায় এসে পড়ছি। ওই দিন আমি খুবই বেশি ভয় পেয়েছিলাম, এবং আমি সাথে সাথে ওকে ফোন করে বলছি যে দোস্ত এরকম একটা কাহিনী ঘটছে, তুই কালকে সকাল সকাল এখানে আসবি, আমি আবার যাবো, আমি দেখতে চাই এখানে কি আছে। আমি সকালবেলা আমি ওই বাড়িতে গেছি, কারণ ও ওই দিন খুব অসুস্থ ছিল। তো আমি ওই দিন সকালবেলা যে আমি ইন্টারেস্টিং আমি খুব একটা জিনিস দেখলাম, ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল।
আচ্ছা মানে মাজারে যেখানে বাইরে কোনো আরবি লেখা ছিল না, মাজারের ভিতরে আরবি লেখা ছিল, বাট ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। রাইট। মানে আমি খুব অবাক হয়েছি ওই জিনিসটা দেখে, যে একটা বাড়ির চারিদিকে কারুকার্য থাকতে পারে বা বিভিন্ন পেন্টিং থাকতে পারে, বাট খোদাই করে আরবি লেখা, এটা খুবই মানে আমি এ পর্যন্ত কোনো বাড়িতে দেখিনি। এবং আমি খুবই ভয় পাইছিলাম ওইটা দেখে, এবং পরে আমি ওইখানে আর কোনোদিন আমি যাইনি। ওকে, আমি একটা জিনিস বলবো এখানে, সাকিব ভাই ও বেশ সাহসিকতা দেখাচ্ছে। জীবন ভাই কি মনে হয় আপনার কাছে? অনেক সাহসিকতা, যে পরের দিন আবার যাওয়া সেই বাসাটায়, মানে কিউরিওসিটি। It's like curiosity, যে what's there, মানে কি জিনিসটা আসলে কি ওইখানে। You know the dangerous saying that curiosity killed the cat? Careful. Alright, আমার মনে হয় যে ওকে মনে হয় যেতে আরেকবার নিষেধ করা উচিত না এখন। অ্যাবসলিউটলি না, আবার যাও, আবার যাও, গিয়ে দেখো কিছু আছে নাকি। মানে ওখানে তো গুন্ডা পান্ডা থাকে না, ডেফিনেটলি না ভাই। ওরে গুন্ডা পান্ডা না থাকলে একটু এক্সপিরিয়েন্স করো, অসুবিধা কি। যদি আমার ইচ্ছা আছে এবারে ভিতরে ঢোকার, এবং আমি আমার ওই যে ফ্রেন্ডটা আমাকে বলছে, ওই ফ্রেন্ডটার কিছু মাজারে পরিচিত, খুব ভালো পরিচিত লোক আছে। আমি ওকে বলছি যে তুই কি আমাকে কোনোভাবে ব্যবস্থা করে দেবে বাসাটা ঢোকার জন্য, আমি জাস্ট দেখতে চাই যে ভিতরে কি। অনেকে বলে যে গ্লাস ভাঙে থাকলে, অনেকে এবার বলে যে সাউন্ড পাওয়া যায়, অনেকে বলে যে অনেক কিছু ফিল করা যায়। আমি বললাম যে আমি তো এরকম কিছু বাইরে থেকে ফিল করলাম, আমি একটু ভিতরে ঢুকে দেখতে চাই যে আসলে বিষয়টা কি। বলছে দেখ, আমি আমার জন্ম থেকে ওই বাড়িটাকে আমি বন্ধ দেখতেছি, এবং আমি ওই বাড়িটা সম্বন্ধে অনেক কথাই শুনছি, আমি নিজেও এগুলো এক্সপিরিয়েন্স করিনি, তো আমি তো এটা বলতে পারি না যে। কোনো অসুবিধা নেই, আমি সুমন ভাই আসতেছে নেক্সট উইক, সো তোমার নাম্বার আমি নিয়ে নিবো। এবং আমার মনে হয় যে একসাথে অনেক কিছু। আচ্ছা, আমরা প্রত্যেক দিনই বলি যে অনেকগুলো SMS থেকে যায় আমাদের। তো গত সপ্তাহের কিছু SMS পড়ে ফেলি আমরা। নেহা আমাদেরকে বরিশাল থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন তার বাসার পেছনে একটা মাঠ আছে যেখানে অনেকে রাতে একটা মহিলাকে হেঁটে যেতে দেখে, এবং এই মহিলাকে যারা দেখে তারাই বিপদে পড়ে। মানে যারা দেখে তারা বিপদে পড়ে। তার বাসার পেছনে একটা মহিলা এরকম মাঠে হেঁটে যায়, এবং সেই মহিলাকে দেখলে বিপদ হয়। এটা বরিশালে। আচ্ছা, এটা তো একটা মানে এটা বেশ কমন ফেনোমেনা কিন্তু। হ্যাঁ, সেটাই। এই জিনিসটা অনেকের সাথেই হয়। ঢাকায় যেমন আমাদের এয়ারপোর্ট রোডে যে দোকান বলছিল, ওদিন একজন আসছিলেন, বলছিলেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা গাড়ির সামনে। হ্যাঁ, সেটাই। আমার কাছে আরো কিছু SMS আছে, যেমন রিজওয়ান আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন তিনি এক রাতে তার বাবার সাথে ঘুমিয়েছিলেন, এবং হঠাৎ করে তার বাবা এবং তিনি দুজনেই একসাথে খুব সুন্দর একটা গন্ধ পেয়েছিলেন। গন্ধ পাওয়ার পরে তিনি বললেন যে, তার বাবাকে বললেন যে বাবা, আমি একটা গন্ধ পাচ্ছি। তার বাবাও সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ, আমিও পাচ্ছি। এবং দুজনে একসাথে একটা গন্ধ পেয়েছিল। তারা জানে না যে ওটা কিসের গন্ধ ছিল, বাট তারা পেয়েছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছে। আমাদের SMS করেছেন অয়ন, এবং অয়ন বলেছেন যে একবার তিনি গ্রামে যাওয়ার পথে এমন একজন মানুষকে দেখেছিলেন যে মানুষটা তিনি জানেন ভালোভাবে যে মারা গিয়েছেন। এরকম একজন পরিচিত মানুষ তিনি দেখতে পেয়েছিলেন যে হেঁটে যাচ্ছে, সামনাসামনি দেখতে পেয়েছেন এরকম। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। এবং খালেদ লিখেছেন যে প্রতি রাতে তিনি বলছেন যে তার বিছানা নড়ে, এবং মাঝে মাঝে এরকম হয় যে কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা মনে হয় যে মাথায় হাত বুলিয়ে দেয়, এবং তিনি এখনো জানেন না যে কেন এটা হয়, এবং কিন্তু কোনোদিন তার কোনো ক্ষতি হয়নি। ডেফিনেটলি ওখানে কোনো জিন আছে, আমার কাছে তাই মনে হয়। এবং আপনি একটু চেক করে দেখবেন, মানে এটা থাকার সম্ভাবনা একদম 100%। তো একটু দেখবেন যে কি অবস্থা, কেন এরকম হচ্ছে, একটু খোঁজ খবর নেওয়া উচিত আমার মনে হয়। আর যারা আমাদের সাথে শেয়ার করতে চান আপনাদের অনুভূতির কথা, তারা আমাদেরকে SMS করতে পারেন। বুঝতেই পারছেন যে আমরা একে সবার SMS পড়তে চাই, আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। SHOUT শাউট লিখবেন। আর এখন পর্যন্ত আমরা যাদের SMS পেয়েছি তারা হচ্ছে সিদ্ধেশ্বরী থেকে জুবায়ের, রেজাউনুর রহমান রাজশাহী থেকে, তারপরে মোহাম্মদ মাহবুব আলম আমাদেরকে SMS করেছেন, এবং তিনি লিখেছেন। আচ্ছা, তারপরে এছাড়াও SMS করেছেন সামি, SMS করেছেন আমাদেরকে সাইম সহ আরো অনেকে, থান্ডার বয় SMS করেছেন সহ আরো অনেকে। তো সবাইকে থ্যাঙ্কস SMS করার জন্য। আর আপনারা যারা এখনো শেয়ার করতে চাচ্ছেন আপনাদের ঘটনাগুলো, তারা SMS করুন, এবং যে কোনো মুহূর্তে আপনার সেল ফোনে আমাদের কল চলে যাবে। আমরা কি আরেকটা গল্প শুনে রাসেল, ওই যিনি বলেছেন যে কি বিছানা নড়ে আর মাথায় হাত বুলিয়ে দেয়, এটা কিন্তু মানে আমার নিজের 2-3জন ফ্রেন্ড আছে যাদের এই এক্সপিরিয়েন্স হয়েছে। এই ধরনের ব্যাপার হয়। আমার মা চাচিদের এরকম নিশ্চয়ই প্রচুর গল্প আছে, আমি ঠিক ক্লিয়ারলি জানি না, বাট আমার ফ্রেন্ডদের যেটা হয়েছে, আই থিঙ্ক তোর ফ্যামিলিতে এগুলো আছে, জিবরানের ফ্যামিলিতে এগুলো হয়। সো ইটস ডেফিনেটলি এ কেস অফ জিন বিং দেয়ার।
and it could be যে ওই পার্টিকুলার স্পটে জিন আগে থেকে ছিল এবং উনি ওখানে যাওয়ার পর থেকে সে ডিস্টার্ব ফিল করছে, অথবা আমার ওকে ভালো লাগছে, দুটো যে কোনো একটা হতে পারে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, অথবা হতে পারে ওনার সাথে ওখানে আসছে। আচ্ছা, আমরা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 88357444, এই নাম্বার থেকে আমরা ফোন করি এবং ফোন করে সবাইকে কন্ট্যাক্ট করি যে আচ্ছা ভাই কি অবস্থা, আপনি এরকম SMS এ শেয়ার করেছিলেন। তাদের মধ্যে আমরা অনেকগুলো কেস পেয়েছি এরকম যে তারা বলছে যে আমরা এটা শেয়ার করতে চাই না আপনাদের সাথে, বাট এরকম ঘটনা আছে। কারণ এটাতে যদি আবার অন্য কোনো সমস্যা হয়, লাইক মানে আরো যদি সমস্যাটা বেড়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, এইটা একটা প্রবলেম। অনেকে আমরা দেখেছি যে হয়তো বোঝেননি বা রিং হওয়ার পরে অনেকে তোলেননি, নাহলে হয়তো আরো অনেকের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারতাম। মানে অবশ্যই দিস ইজ দ্য সেম রিজন ওয়াই আমরা আমাদের ভৌতিক শোতে কারো নাম লোকেশন কিছু বলছি না, কোনো কিছু বলছি না। ওনারাও চায় না যে এটা আসলে সবাই জেনে যাক, সবাই জেনে যাক। তো আমার কাছে সেটাই মনে হয় যে আপনারা দেখবেন যে 9888357444 এই নাম্বার থেকে ফোন আসলে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এছাড়া আমাদেরকে প্রতীক্ষা SMS করেছেন, প্রতীক্ষা SMS করে বলেছেন একটা আজব, এটা আজব কিছু না, তবে তার রুমে ঢুকলেই একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে তার রুমে যেই ঢোকে না কেন যে কোনো মোবাইলের নেট চলে যায়, নেটওয়ার্ক থাকে না, যে কোনো মোবাইলের নেটওয়ার্ক থাকে না। যেটা হয় ওই রুমে গেলে কেউ 10 মিনিটের মধ্যে যে যাবে সে 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে, মানে হয়তো ঘুম আসে বা মানে ঘুমিয়ে যে পড়তেই হবে সেরকম কোনো হয়তো ব্যাপার নাই, যেটা উনি লিখেছেন যে 10 মিনিটের বেশি কেউ জেগে থাকতে পারে না, ঘুম পায়, রুমের মধ্যে প্রচন্ড ঘুম পায় এবং কোন ধরনের কোনো মোবাইলের নেটওয়ার্ক। এটা কি ওনার নিজের রুম নাকি বাসার একটা ঘর? এটা ওনার বাসার, উনি বলছেন যে একটা হ্যাঁ তার রুম, আমার রুম। এটা তো মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইনভেস্টিগেট করতে চাই এটা। হ্যাঁ, দিস ইজ অনেক ইন্টারেস্টিং। এটা দুটো কারণ হতে পারে, একটা তো সুপার ন্যাচারাল এক্সপ্রেশন থাকতেই পারে, ন্যাচারাল এক্সপ্রেশন থাকতে পারে অনেক জায়গায় ডিউ টু সারাউন্ডিং বিল্ডিংস বা ওই যে জায়গাটা বাসাটা আছে ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বেশি বা কম হয়। আচ্ছা, যেমন আমার রুমেও অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পাওয়া যায় না, বাট দ্যাটস বিকজ আমরা একটা বিশাল বিল্ডিং এর নিচতলায় এবং আমাদের চারপাশে অনেকগুলো বিল্ডিং, বাট আমার রুমে ঢুকলে কেউ ঘুমিয়ে যায় না। সেটাই ওই কম্বিনেশনটা একটা ব্যাপার। হ্যাঁ, সেটাই খুবই অদ্ভুত একটা ব্যাপার। আর আরেকজন আমাকে SMS করেছেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম ওই যে বিছানা নড়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে খালেদ আমাদের SMS করেছেন। আরেকজন SMS করেছেন আমাদেরকে নিহারিকা, ধানমন্ডি থেকে, এবং নিহারিকা লিখেছেন যে আমার দেখা 98% ড্রিমস সত্যি হয়ে যাচ্ছে। ইভেন তার সে একবার এক্সামের কোয়েশ্চেন পেপার সেটা কমন পেয়েছেন। ব্রিলিয়েন্ট গিফট একদম। আসলে মানে ড্রিম যদি এরকম ভাবে হেল্প করে, আমিও চাই। সেটাই, আমরাও চাই, আমরা এরকম চাই। এক্সপেরিয়েন্স আসলে আজকে আমি শেয়ার করতাম। তাই আমরা তো সেটা শুনবোই, তবে তার আগে বলি যে শাকিব ভাই একটা ঘটনা, যে এটা সবচাইতে মনে হয় যারা ওই যে মানে শেয়ারের বিজনেস যারা করেন তারা যদি জানতে পারতেন যে কোন শেয়ারটা কিনলে লাভ হবে, রাতারাতি শেয়ার মিলিয়ে একদম মানে রাতারাতি সবকিছু হয়ে যেত। এনিওয়েজ, আমরা কি উই ক্যান মেক দ্যাট হ্যাপেন, মানে আমি তুমি সেটাই, আমরা ওনার এজেন্ট হয়ে ওনার না, আমি আসলে মানে আমি ওনাকে বলেছিলাম যে এটা না আসলে উনি চাইলে পারেন না, আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আচ্ছা বলেন তো সামনে কিছু ঘটছে এরকম কিছু একটা বলেন। তো এটা আসলে ওভাবে হয় না। আচ্ছা, কন্ট্রোলে? হ্যাঁ, কন্ট্রোলে নাই, হঠাৎ করে হয়ে যায়। যেমন সে তার পরশুদিন হয়তো দেখেছে যে একটা কালকে বিকেলে অমুকের সাথে দেখা হবে, আচ্ছা আচ্ছা, কোনো কারণই নাই, কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়, কোনো কিছু ঘটে এরকম। এবং তাদের বাসাতেও এরকম ধরনের কিছু ঘটনা আছে, আগের কিছু ঘটনা আছে, এবং আমার মনে হয় যে পরবর্তীতে আমরা ইচ্ছা করে তাকে নিয়েও আসতে পারি আমাদের সাথে। আমরা কি গল্পে যাব বা ঘটনায় যাব কোনো নতুন, নাকি গান শুনবো এখন? কোনটা ব্রেক নেই, কারণ 9তলা উঠে জানবো। আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি, আর আপনার সাথেই থাকুন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের SMS করতে হবে। SMS করার জন্য যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর এই মুহূর্তে যে গানটা প্লে করব সেই গানটার নাম হচ্ছে ফর সেকেন্ড। আচ্ছা, ওকে, সো ফর সেকেন্ড প্লে করছি বাই ড্রিম থিয়েটার। স্টে টিউন এন্ড আমরা ফিরে আসছি একটু পরে। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও সব সময় রেডিও ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও সব সময় বলো ফোনে তো কে ভাই
ঘড়িতে সময় 12:38, বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, চমৎকার একটা ওয়েদার এই ধরনের ঘটনা শেয়ার করার জন্য। সো মোবাইলটি হাতে নিন এবং সেখানে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং ভূত এফএম নিয়ে আপনার সাথে আছি আরো অনেক রাত পর্যন্ত। সো যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরাও ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আমাদের SMS দিয়ে শেয়ার করছেন তাদের অনুভূতি। যেমন আমাকে অনেকে নাম লিখছেন না, তবে SMS-টা এসছে জয়পুরহাট থেকে। সেখানে একটা জঙ্গল আছে এবং সেই জঙ্গলে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন মানুষের রূপ নিয়ে কেউ বা কিছু তাদের পথ আটকায় এবং সামনে চলে আসে এবং সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সাধারণত কেউ যেতে চায় না। এরকম ঘটনা ঘটেই থাকে। আমি এটা খুব একটা হয়তো কমন একটা ঘটনা, কিন্তু এটা আপনি যদি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের একটু জানান, তাহলে আমরা আপনার সাথে কথা বলতে পারি। আজমাইন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন 2-3 দিন আগে কম্পিউটারে তিনি একটা নাটক দেখছিলেন এবং সেই নাটকটা দেখার সময় তিনি একটা ক্যারেক্টার দেখলেন, যে ক্যারেক্টারটা দোকানদারের একটা রোল প্লে করছিল এবং সেইখানে তিনি সেই দোকানদারের রোলে যে ব্যক্তিটিকে দেখতে পেলেন সে গত 8 বছর আগে মারা গেছে। প্রশ্ন হচ্ছে যে নাটকটি কি 8 বছর আগে তৈরি করা নাকি এখনকার? যদি সেটা হয় তাহলে তো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আর যদি 8 বছর আগের মানে 8 বছর আগে না হয়ে থাকে তাহলে ব্যাপারটা তো খুবই নর্মাল। যাই হোক, আমাদের SMS করেছেন, আমি নামগুলো অন্তত পড়ি। সজীব SMS করেছেন তুফান, SMS করেছেন আমাদেরকে অগ্নিক, লিঙ্কন, পপি, হাসান, শামীম আজিমপুর থেকে। এছাড়াও SMS করেছেন নাহিয়ান, আরো SMS করেছেন আমাদের বাঁধন, এছাড়াও লিয়া SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আসাদ, জোনায়েদ, নওরিন, তারপরে রয়, রাজন, এছাড়াও আমাদের SMS করেছেন অপূর্ব, সঞ্জিত এবং সৈকত সহ আরো অনেকজন। এবং আমরা জাস্ট মানে সেই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো এবং আমরা ডেফিনেটলি ট্রাই করছি নেক্সট যে আমরা যে এখন যে একটা ব্রেকে যাবো একটু পরে এই গল্পগুলো শোনার পরে, তারপরে আপনাদের SMS গুলো ডেফিনেটলি আমরা পড়বো এবং কিছু ফোন কল আমরা নেব। আমাদের মধ্যে তো সবাই এখন আছি আমরা একটা গল্প এখন আমরা একটা ঘটনা যদি সাকিব ভাইয়ের কাছে শুনি তাহলে কেমন হয়? গেস্টটা তাহলে গেস্টদের মধ্যে আরেকজন আছে, তার কাছে একটা গল্প শুনতে পারি না? ওকে, আচ্ছা, আমার আগে নামটা অনেকে হয়তো মনে নাই বা এরকম কিছু। আমার নাম জাফির। ওকে, আচ্ছা, আমি গল্পটা আগে কিছু কথা বলে নিতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে এই গল্পটা একটা গ্র্যাজুয়াল স্টোরি, মানে নট অনলি সিঙ্গল স্টোরি। মানে এটার মানে পুরোপুরি ফার্স্টে শুনলে হয়তো বা কিছুটা মনে হতে পারে, বাট এটা চলে আসছে অ্যান্ড ইটস আ স্টোরি অফ 130 ইয়ার্স। 130 ইয়ার্স আগে একটা স্টোরি এবং এটা মানে এখনো সেটা রেস্ট চলছে। প্রথমে আমি একদম চলে যাই 130 ইয়ার্স আগের কথা। 130 ইয়ার্স আগে মানে মেনলি আমি একদম ছোটবেলায় এবং তারপর থেকে আমি থাকতাম হচ্ছে গিয়ে পুরান ঢাকায়। এটা হচ্ছে আপনার চকবাজার এলাকার ওখানে, মানে ওখানে কিছু পুরান ঢাকার ব্যবসায়ীরা থাকতেন, অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। এখন আমার নানার দাদা তিনি ছিলেন হচ্ছে কি আপনার কদম ব্যাপারী বলে তাকে। তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, ইভেন ইন্ডিয়ার পাটনা এবং বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসতো বিভিন্ন রকম। তিনি সেখানে বেশ মানে প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন মার্কেটের। এখন সেই নানার দাদা আপনার একটা হিন্দু বাড়ি থেকে, একটা হিন্দু বাড়ি ছিল সেখানে। সেই হিন্দু বাড়িটা আপনার ওই বাস্তুশাস্ত্র যেরকম থাকে আর কি ওরকম মেনে বানানো পুরোপুরি, বাট সামহাও কোনো একটা ডিজাস্টার্স কারণে বা কিছু কারণে এটা বিক্রি করে দিতে হয় সেই বাড়িটা। এবং তখন আমার নানার দাদা, দ্যাট মিনস আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার, তিনি বাড়িটা কিনে নেন। কিনে নেওয়ার পর তিনি সেখানে একটি দোতলা বাড়ি করেন, সেটা ভেঙে ফেলেন, পুরোনো হিন্দুদের বাড়িটা ভেঙে ফেলেন এবং একটি দোতলা বাড়ি করেন। এবং সেই দোতলা বাড়িটা পুরোপুরি অনেকটা মুসলিম স্টাইলে হয়, বিকজ 130 ইয়ার্স ব্যাক পুরোপুরি মানে বেশ ভালো একটা বাড়ি। আপনার বাড়িটা গেলে দেখতে পারবেন বেশ মানে আপনার অনেক পিলার গুলো খুব হেভি করে বানানো, আপনার অনেকটা একটা উঠানের মতো জায়গা, কিছু জায়গা বাসা, আবার মাঝখানে একটা বড় উঠান। অনেক সময় দেখা যায় বিভিন্ন মুভিতে যেরকম দেখা যায় একটা সেরকম একটা বাড়ি, মানে অলমোস্ট একটা চারপাশে একটা দুর্গের মতো ঘেরা, বেশ বড় জায়গা নিয়ে করা বাসাটা। ওটা আমার ফ্রেন্ডরা গিয়েছে আর কি, তারা ওই করতে পারবে। এখন চারপাশে বেশ ঘেরা এবং এন্ট্রান্স খুব মানে খুবই স্ট্রংলি প্রোটেক্টেড বাসাটা। একটা মাত্র এন্ট্রান্স এন্ড একটাই মাত্র এক্সিট, খুব স্ট্রংলি প্রোটেক্টেড। এই যে প্রোটেকশনের ব্যাপারটা, এটার কোনো রিজন আছে?
রিজনটা আসলে একজন ব্যবসায়ী মানুষ তো তো তার টাকা পয়সার সেফটি ওকে এটা হচ্ছে মেইন পারপাস এরকম প্রোটেকশনের। এখন যে ব্যাপারটা হচ্ছে তার বাসার চারপাশে মানে আমাদের বাসার চারপাশে এরকম দেয়াল তোলা ছিল যাতে কোনো চোর আসতে না পারে, তার উপর কাচেরই দেওয়া থাকতো। আসলে এই ব্যাপারগুলো বলার মেইন কারণটা হচ্ছে আমার স্টোরির একটা গ্র্যাজুয়াল একটা পার্টি এরকম আসবে যে তখন আমরা এই ব্যাপারটা ইউজ করতে পারবো। মানে মেইনলি যেটা হয়েছিল, কাহিনীতে আমি চলে যাই, এখন আমার কাহিনীটা এখানেই শুরু হচ্ছে। প্রথমে যখন নাকি বাসায় আমার নানার দাদা উঠলেন তখন সব নর্মাল, এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুদিনের মাথায় আমার নানার দাদি যিনি মানে আমার গ্রেট 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 গ্র্যান্ডমাদার যিনি, তাকে she was possessed by a jinn. ওকে, একটা জিন দ্বারা তিনি পজেসড হয়ে যান। এখন সেই পজেশনের মাত্রাটা এরকম ছিল, মানে অনেকে বলে না একদম পজেসড হয়ে গেলে মানে গ্র্যাজুয়ালি পজেসডই থাকে, সবসময় পজেস থাকে, বাট সেটা এরকম না। হয়তো ভালো জিন বলবো না কি বলবো আসলে এটা এখন জাজমেন্ট করার আমার নেই, কিন্তু যেটা কথা যে জিনটা সবসময় পজেস করতো না, সার্টেন টাইম পজেস্ট করে রাখতো। সাপোজ এরকম যে 1 সপ্তাহ পর বা 15 দিন পর হঠাৎ তার মধ্যে আসতো। মানে সাপোজ আমরা এখন এটাকে এভাবেও করতে পারি যে লাইক সিজোফ্রেনিক টাইপের, মানে একটু অন্যরকম মানে ব্যবহার করা। জিনিসটা ঠিক ওরকম না আর কি, 15 দিন পর হঠাৎ একদিন একটু অন্যরকম ব্যবহার করতেন। এখন তারপরে যেটা হয় সেটা হয়ে যদি থেমে যেত তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে অনেক রকম ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু মেইনলি সমস্যাটা হয় এখানে, তিনি যখন প্রথমবার মতো এরকম হন তারপরে 2 দিনের মাথায় তিনি হঠাৎ করে, মানে আমি আগেই বলেছি একটু আগে যে আমাদের বাড়ির চারপাশে খুবই একটা প্রোটেকশনের ব্যাপার দেখা যায়। তো একটা মাত্র এন্ট্রান্স, একটা মাত্র এক্সিট, যাওয়ার কোথাও জায়গা নেই। কিন্তু আমার নানার দাদি হঠাৎ করে বাসায় ছিলেন, সবাই ছিল বাসায়, তিনি নাই, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায় না। ইভেন সেটা একটা বিজি এরিয়া, কারণ তখন ঢাকার মেইন প্রাণকেন্দ্র ছিল ওই জায়গাটাতে। এখন যেমন ধানমন্ডি যেরকম বিজি, ওখানে তখন খুব বিজি ছিল পুরান ঢাকাটা। সো এভরিবডি নিউ হার, সবাই তাকে চিনত। সো তিনি যদি বের হতেন বাসা থেকে, ডেফিনেটলি কেউ দেখতো, বাড়ির মানুষ আছে তারা দেখতো, কেউ দেখেনি, তিনি রুমে ছিলেন। হঠাৎ করে তিনি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড এবং তিনি সেই অবস্থায় পজেস ছিলেন। আচ্ছা, দেন কি হয়, আপনার 4-5 দিন অনেক খোঁজাখুঁজি করা হয়, বাট তাকে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এন্ড আরো বড় ব্যাপার হচ্ছে কি, সেই সময়টা তো অনেক মানে মেয়েরা অনেক মানে অনেকটা পর্দার মধ্যে থাকতেন। তো তখন মানে একটা ঘরের বাইরে একজন মহিলাকে দেখলে ডেফিনেটলি যে কারোই সন্দেহ হওয়ার কথা, বাট তাকে কেউ দেখতেই পায়নি। সো ডেফিনেটলি এটা খবর হওয়ার কথা, বাট তাকে দেখা যায়নি, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। 5 দিনের মাথায় হঠাৎ করে, কেউ দেখেনি হাউ শি এন্টার্ড, তিনি হঠাৎ করে তার ঘরের মধ্যে দেখা গেছে তিনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে পুরোপুরি, এবং তার আঁচলের মধ্যে এরকম করা অবস্থায় মাটি, এবং সেই মাটি আশেপাশে সেই পুরান ঢাকা এলাকায় কোথাও পাওয়া সম্ভব না। যে মাটি তিনি সঙ্গে নিয়েছিলেন, এবং মাটির সাথে আপনার ছিল হচ্ছে পাতার মতো কিছু জিনিসপত্র। এখন সেগুলো নিয়ে কি করেন, তিনি তখনও পজেসড এবং তার কথাবার্তা অসংলগ্ন। তিনি তখন কি করেছেন, আপনার ঘরের মাঝামাঝি জায়গায় এসে মাটিতে বসে মাটিগুলো ছড়িয়ে দিলেন ঘরের মাঝখানে। আচ্ছা, তিনি তখন বললেন যে তোদের জন্য আমি ধন সম্পদ সোনাদানা নিয়ে আসছি। মাটিগুলো দেখিয়ে, আচ্ছা, মানে তার কাছে মনে হচ্ছে সেটা ধন সম্পদ সোনাদানা। ওকে, তিনি এটা বললেন। এটা বলার পর ডেফিনেটলি সবাই খুবই হলো, মানে কি জিনিসটা, ডেফিনেটলি একটা ভয়াবহ ব্যাপার। বাট মাটিগুলো কখনো সংরক্ষণ করা হয়েছিল, মানে ফর সাম রিলিজিয়াস পারপাস অর সামথিং, আই ডোন্ট নো, মানে সাম হয়তো সংরক্ষণ করা হয়েছিল। এখন এই জিনিসটাকে আসলে দেখা হয় কি, আপনার যখন ধন সম্পদের কথা বলে তখন এটাকে ভালো চোখেই দেখে, কারণ অনেকে বলে যে ভালো জিন আপনার ধন সম্পদ বাড়াতে সাহায্য করে, এরকম ব্যাপার আছে। এখন সেই সব কারণেই কিনা আর কি আমি জানি না, বাট তারপর থেকে আমার নানার দাদার একটা ইকোনমিক ফ্লারিশ হতে থাকে, এবং সেই ইকোনমিক ফ্লারিশের এমন হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসা শুরু হয়, তার সাথে আপনার লিয়াজোর ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে গুডস এসে এখানে বাংলার মার্কেটে ছড়ায় পড়ে। এখন সেই ব্যাপারটাও তারপর থেকে স্টার্ট হওয়া শুরু করে, এবং এভাবে আপনার ইকোনমিক একটা ফ্লারিশমেন্ট শুরু হয়। ধারণা করা হয় যে সেই যে বলেছিলেন সোনা দানা,
এভাবে নিয়ে আসা, তিনি এভাবে একটা মানে প্রতীকী অর্থে তিনি সেভাবে মাটি এনেছিলেন যদিও, কিন্তু ঠিকই আপনার একটা সৌভাগ্য বয়ে আনতে শুরু করে। তাই তা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি, কারণ আপনার তারপরে তিনি আবার একদম নর্মাল, তিনি একদম নর্মাল, কমপ্লিটলি ব্যাক ইন ফ্যামিলি লাইফ। বাট সমস্যা ছিল আরেকটা, যে তিনি খাওয়া দাওয়া করতেন খুব কম। আচ্ছা, আর নর্মালি খাওয়া দাওয়া যেরকম করে মানুষ সেরকম না, মানে একটু কম, মানে আপনার বলতে পারেন যে 2-3 দিনে একবার খান এরকম, মানে খুবই, বাট তার কোনো খাওয়ার প্রয়োজন পড়ে না। এটা কেন এটা কেউ মানে করতে পারেনি, এটা আসলে আমি বলি, এটা আমি তো নিজে বলতেছি, মানে এমন ভাবে বলছি যে আমার নিজের শোনা, আসলে পুরোপুরি নিজের শোনা আর কি। আমার মা শুনেছেন আমার মায়ের একদম মায়ের বাবার কাছ থেকে, তা তিনি শুনেছেন তার বাবার কাছ থেকে, এরকম একটা চলে আসে আর কি আমাদের সাথে। এখন দেন যেটা হয় সেটা হচ্ছে কি আপনার এরকম, আপনার 1 মাস পর পর তিনি হঠাৎ ডিসঅ্যাপিয়ার হতে থাকেন, আবার 1 বছর পর এরকম, মানে গ্র্যাজুয়ালি তিনি ডিসঅ্যাপিয়ার হতেন এবং মাটি নিয়ে আসতেন প্রত্যেকবার এরকম করে, তোদের জন্য ধন সম্পদ এনেছে, সোনা দানা এনেছে, এটা বলে তিনি আবার লাইফে দেন। আচ্ছা, নর্মাল লাইফে একবার করে যান, আবার নর্মাল লাইফে ব্যাক করেন, সেটা ঠিক আছে। তারপরে কি হলো, একদম লাস্ট লাইফে এসে, একদম লাস্টে, মানে বলা যায় অনেকটা বুড়ো হয়ে গেছেন, সেই সময় এসে তিনি একবার বলেন যে মানে পজেসড অবস্থায় বলেন যে তাকে পুরোপুরি ভাবে একবার নিয়ে যাওয়া হবে, তিনি আর আসবেন না, এটা উনি নিজেই বলছেন পজেসড অবস্থা, এটা বোঝা গেছে। আচ্ছা, ওকে। তিনি বলছেন যে আমরা তোকে নিয়ে যাবো আর ব্যাক করবো না এরকম। তারপরে কি হয়, সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে এই ঘটনার সবচেয়ে মানে ভয়াবহ যে ব্যাপারটা সেটা ঘটে এখানে, যে আপনার আমি একটু বলতে চাই যে একটু আগে ভাইয়া একটা কথা বললেন, আপনার একজন ফ্রেন্ড মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছেন, একদম সেরকম একদম ডিসঅ্যাপিয়ার্ড। তিনি একবার ডিসঅ্যাপিয়ার্ড হন, অ্যান্ড নেভার তার ছেলেমেয়েরা কেউ কখনো তার কোনো খোঁজ পায়নি, অ্যান্ড ইট ইজ ট্রু। তার কোনো সৎকার করা হয়নি, তাকে কোনো খোঁজই পাওয়া যায়নি। তারপর তিনি যে একবার ডিসঅ্যাপিয়ার্ড হন, কেউ দেখেনি তাকে, এবং তারপর থেকে আর তারপর তিনি যে মারা গেছেন বা বেঁচে আছেন এখন পর্যন্ত জানা যায়নি। রাইট। সুতরাং যেটা নিয়ে যে ঘটনা দিয়ে একদম আজকে শুরু করেছিলাম, নানার শেষ বয়সে, এবং নানা মানে তিনি মানে বেশি দিন হয়নি মারা গেছেন। তিনি আপনার নাম হচ্ছে মানে উনি তো বিজনেসম্যান ছিলেন, হ্যাঁ তিনিও খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ, হ্যাঁ। ওনার তো এরকম করে এসব বানিয়ে বলা, তিনি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ ছিলেন, এবং তিনি এককালে আপনার কোন ক্লাবটা ঠিক আমি জানি না, তিনি ফুটবল খেলতেন। আচ্ছা, সেই সময়ে অনেক আগে তিনি একটা ক্লাবের ফুটবলার ছিলেন, এবং তার পাশাপাশি তিনি বিজনেস করতেন, ফ্যামিলি বিজনেস, সেটা তার পাশাপাশি। এখন তার পরের যে ঘটনাটা সেটা হচ্ছে কি একদম রিসেন্ট, মানে আমার মায়ের এবং আমার মায়ের খালাদের ঘটনা, আমি সেটা বলছি। সেটা হচ্ছে আপনার জেনারেশন টু জেনারেশন চলছে সেই কাহিনীগুলো। আচ্ছা, এখন নেক্সট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার খালারা যখন ছোট, তখন বড় খালামণি, আমার সেজো খালা আর আমার বড় খালা, তারা 2 জন শুয়েছিলেন। আচ্ছা, এখন হঠাৎ করে আমার খালা ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে উঠে মানে প্রথমে নড়াচড়া করছেন না, স্টিফ হয়ে শুয়ে আছেন। তিনি 2 জন মানুষের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, খুবই স্পষ্ট তিনি 2 জন মানুষের কথা শুনতে পাচ্ছেন, 2 জন মহিলার কথা। এবং তারা কি বলছে আমি সেটা বলি, সেটা মোস্ট ইন্টারেস্টিং। তারা বলছে যে কয়জন আছে, 2 জন। আচ্ছা, একটাকে নিব, একটাকে উঠা। আচ্ছা ঠিক আছে, একটাকে উঠাবো। জাস্ট এই 4টা বা 5টা এরকম 5টা কথা। এটা কি রিপিট করছে বারবার? রিপিট না, জাস্ট 5টা কথা। আচ্ছা, 5টা কথা গ্যাপ দিয়ে 5 জন কনভারসেশনের মতো আচ্ছা কথা বললো। বলার পর খুব ভয় পেয়ে গেছে, মানে কার কথা বলতেছে, কি বলতেছে, বাট তারপর আর কিছু নাই, শেষ। এবং সেই সময়টা খুব স্পষ্ট ভাবে, তখন ঘুমাচ্ছিলেন না, খুব স্পষ্ট হয়ে জেগেছিলেন, এবং তারপরে তিনি বাকি সবাইকে জানান কথাটা। কিন্তু সবাইকে না, মানে জাস্ট বড় খালাকে জানান, বাট বাকি কাউকে জানানো হয়নি। তার 2 দিনের মাথায় একটা কাহিনী ঘটে। আচ্ছা, মানে সেটা কাহিনীটাকে আরো বেশি মানে ভয়াবহ করে তোলা। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার বড় মামা আছেন একজন, তাদের বড়, এখন তিনি তার বড় মামা, মানে আমার বড় মামা আর কি, তাদের ফ্রেন্ডদের নিয়ে সেই বাসার ছাদটা আবার খুব সুন্দর, মানে আপনার এরকম একটা বাংলো এরকম বাসার ছাদটা খুব সুন্দর হয়, আপনার পিলার দেওয়া ছাদটার মধ্যে। সেই ছাদের মধ্যে বসে ফ্রেন্ডরা সহ গল্প করছিলেন। এখন অনেকটা এরকম একটা সিঁড়ির মতো ছিল, সেই সিঁড়ির মধ্যে বসে, মানে একটু গ্র্যাজুয়ালি নামার মতো সিঁড়ি, ওখানে বসে গল্প করছিলেন, উপরে নিচে বসে। এখন হঠাৎ করে আমার বড় মামা ফিল করলেন, মানে একটা এক্সিস্টেন্স, আপনারা যেমন বলে যে এক্সিস্টেন্স ফিল হয়, একটা মানে সামথিং, একটা সিক্স সেন্স আমাদের বলে যে কিছু একটা অ্যারাউন্ডে কিছু একটা ঘটছে, এরকম একটা সিক্স সেন্স। একটা সিক্স সেন্স তার ফিল হলো যে তার পাশে, বাম পাশে, ডান পাশে এবং তার মাথার কাছে 3 জন ব্যক্তি আছে। এটা উনি তার সেন্স হচ্ছে, কিন্তু তার ফ্রেন্ডরা কেউ কিছু সেন্স করতে পারছে না। তিনি তারপর স্পষ্টভাবে
3টা কথা শুনলেন। আচ্ছা, এক্ষুনি উঠাই নেব, আল্লাহ, এখনই উঠাই নে, মানে একজন একজনকে বলতেছে। এবং এই যে একই ঘটনা দুইবার ঘটলো কিন্তু দুই একই জায়গায়, এখনই উঠাই নেব 2 দিনের ব্যবধানে। 2 দিনের ব্যবধানে। এখন তার পরবর্তীতে বড় মামা খুব বেশি, তখন কিন্তু বড় মামা জানেন না এই ব্যাপারটা, আচ্ছা। খালার ব্যাপারটা জানেন না, তখনও জানাজানি হয়নি। আচ্ছা। এখন তিনি খুব তাড়াতাড়ি করে চলে আসছেন এবং ফ্রেন্ডদেরকে মানে বিদায় করে দিয়েছেন। তারপরে তিনি এসে সবাইকে মানে খুবই প্যানিকের সাথে ব্যাপারটা বললেন। তখন সেজো খালা বললো, জিনিসটা তো আমার সাথে 2 দিন আগে হয়েছে, আমি তো বলিনি। এবং একই ডায়লগ, একই রকম, একই পুরোপুরি একই না, বাট মোটিভটা একই। হ্যাঁ, সেটাই। সেটাই। উঠায় নেওয়ার ঘটনা থেকে আমার একটা জিনিস ফ্ল্যাশব্যাক হচ্ছে, যে আপনার সেই একই জিনিস কিন্তু হয়েছিল আপনার প্রায় 100 বছর আগে, সে উঠায় নেওয়া, উঠায় না। এখন সেই আমি আসলে কোনো কিছু প্রেডিক্ট বা গেস করতে চাই না, এবং ব্যাপারটা হচ্ছে কি, এইখানে সবচাইতে বড় যে ব্যাপারটা ভয়ের কারণ সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আগে এরকম ঘটনা হয়েছে এবং সেই ঘটনার রেশ ধরে মানুষ হারিয়েও গেছে। সুতরাং এটা মানে একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো একটা বিষয় সেটা না, কারণ ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেছে, সেটাই কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। তো এটা কি মানে কত রিসেন্ট ঘটনা এটা? এটা খুব বেশি রিসেন্ট না, এটা আপনার হয়েছে অলমোস্ট 30 ইয়ার্স। তারপরে কিছু হয়নি? তারপরে হয়েছে, আমি বলছি ব্যাপার কিছু হয়েছে না, উঠে নেওয়ার ব্যাপারে ওই সময় আপনার জানাজানি হয়ে যাওয়ার পর আর কিছু হয়নি। আচ্ছা, এখানে আমরা 2টা SMS পরে আবার তারপরে যাচ্ছি। সেটা হচ্ছে স্বামী আমাদের SMS করে বলেছেন যে একজন লোক তাদের ওইখানে গাছে ঝুলে সুইসাইড করেছিল এবং অবাক করা বিষয় হচ্ছে তারা 2 বন্ধু মিলে সেই গাছটার নিচে ওই ভদ্রলোককে আবার দেখেছেন। তো এটা হতেই পারে, এটা মানে যেহেতু জানেন যে ওই গাছের নিচে এরকম মানে যে দেখতে পারেন হ্যালুসিনেশন। তারপরে এসএমএসটা আমি কি বলবো, অর্ণব আমাদের SMS করে লিখেছেন যে তার বাবা 5 বছর আগে মারা গেছে এবং তার বাবা মারা গিয়েছিলেন সন্ধ্যা 7:55 এবং সেই দিনের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিন তিনি ঠিক ওই একই সময়ে তার বাবাকে দেখতে পান। মানে ব্যাপারটা খুবই এবং মানে এবং তিনি মনে করেন যে আসলে কিছু একটা তার বাবা তাকে বলতে চান, সেটা তিনি অতদূর পর্যন্ত যেতে পারেন না, কিন্তু একই সময় দেখেন এবং একই সময় মনে হয় যে কিছু একটা বলবেন তাকে। এরকম একটা ব্যাপার ঘটনা ঘটে যে ভদ্রলোক যিনি যে বাবা মানে 5 বছর আগে মারা গিয়েছেন। তো পৃথিবীতে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আর আপনাদের যদি এরকম ঘটনা থাকে তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা পরের গল্পে চলে যাই। ওইখানে কি তোমরা এখনো থাকো? হ্যাঁ, আমরা এখন থাকি না, আমরা এখন থাকি পরিবাগে, আপনার হাতির পোলে ওখানে মোতালেব টাওয়ার যেটা আছে সেখানে থাকি। বাট আপনার আমার ছোটবেলাটা ওখানে কেটেছে। আচ্ছা আচ্ছা। আমরা ফার্স্টে যখন ইরানে থাকতাম, আমার আব্বু আম্মু প্রথম ইরানে চলে গিয়েছিলেন কিছু বছর, আমার আম্মু দুজনেই ডাক্তার। আচ্ছা। এখন ইরান থেকে আসার পর আমরা কিছু বছর ওখানে ছিলাম। আচ্ছা। তখনকার কিছু এক্সপিরিয়েন্স আমার পরের কাহিনীতে আসছে, আমি বলছি। আচ্ছা, দেন তারপরে যেটা হয় আপনার সেই ব্যাপারটা ওখানেই শেষ। আপনার কেউ উঠায় নেওয়া হয়নি, এটা একটা মানে খুবই ভাগ্যের ব্যাপার যে কিছু হয়নি। তারপরে যেটা হয় আপনার এরকম কিছু কাহিনী আমার আম্মুর সাথে হয়, আমার নিজের মার সাথে, সেটা আমি বলছি। আপনার পুরোপুরি এটাকে লিঙ্ক আপ করা যাবে না, বাট কাছাকাছি। সেটা হচ্ছে আপনার বাসা থেকে বের হয়ে বাসার সামনেই আপনার একটা ফুলের বাগান ছিল, মানে বাসার সামনে বলতে কি বাসা থেকে বের হয়ে, আচ্ছা মানে একদম পুরো কম্পাউন্ড থেকে আমি যেটা বলছিলাম পেয়ারা বাগান, সেটা বাসার ভিতরে, বাসার কম্পাউন্ড থেকে বের হয়ে একটা মানে ফুলের বাগানের মতো আছে, ওখানে বেলি ফুল পাওয়া যেত অনেক, মানে হতো আর কি। এখন ওটা আবার অন্য মালিকের ছিল। এখন এরকম দুষ্টুমি করে মাঝে মাঝে বেলি ফুল তুলে আনতো আমার মা খালা। এখন মায়ের সাথে আমার সম্পর্কে একজন খালা আছেন, পলি খালা, তিনি যেতেন। এখন অনেক ছোট মোটামুটি, এখন তিনি গেছেন। এটা আবার সেই কাহিনীর আগের কথা, আচ্ছা কিছু আগের কথা। এখন তারা দুজন মিলে গেছেন, এখন বাসা ঠিক কাছে একদম সামনে, তারা দুজন গেছেন। এখন হঠাৎ করে তখন হচ্ছে কি আপনার অনেক সকালবেলা, একদম সকাল 6টা-7টার দিকে, তখন আপনারা যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন মহিলা, সেই সময় সাধারণত কেউ থাকে না, একজন মহিলা সাদা শাড়ি পরা, আচ্ছা লাল রঙের পাড়, সাদা শাড়ির সাথে লাল রঙের মানে বড়দের শাড়ি বা এরকম টাইপের আমার ধারণা নেই এসব, হতে পারে, আচ্ছা জানি না। সেরকম একটা শাড়ি পরে একজন সাদা রঙের শাড়ি পরে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি হাঁটছেন। কিন্তু মানে যখন নাকি একটু মানে ভালো করে পর্যবেক্ষণ করলেন, সবচেয়ে মানে ভয়াবহ ব্যাপার যেটা, তিনি মাটিতে হাঁটছেন না, মানে পাটা অ্যাকচুয়ালি ওয়াজ ফ্লোটিং। ওকে, মানে পাটা উপরে, মাটি থেকে উপরে, এয়ারের মধ্যে। জি, মানে
গ্র্যাভিটির কোনো ই নেই আর কি, আপনার জাস্ট হাঁটছে। এখন এরকম করে যখন তাকালেন তখন সেই মহিলা ঘুরে তাকালেন। আচ্ছা, ঘুরে তাকানোর পর আপনার যখন নাকি এরকম মানে খুব ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে যখন ব্যাক করলেন তাদের পিছু পিছু আসতে শুরু করছিলেন, কিন্তু যখন নাকি বাসায় ঢুকে গেছেন কোনো একটা কারণে সে ওখানে থেমে গেছে। আচ্ছা আচ্ছা, মানে নর্মালি যা হয় যে ফলো করেনি, তারপরে অন্যদিকে একটা জায়গা ছিল অন্ধকারের মতো, সেই জায়গায় চলে গেছে সে। মানে সেটাকে আসলে কিভাবে আমি ব্যাখ্যা করি আমি জানি না, মানে কেন তিনি চলে গেলেন, মানে ওই জায়গাটা তো আসতেই পারতেন। মানে এটা কি এমন হতে পারে না যে অন্য কোনো জিনের টেরিটরি বা এমন কিছু কি মানে বলা যায় যে কাছাকাছি আসেন না? ডেফিনেটলি, মানে যেমন তোমার বাসায় আমি সেটাই So, ওদেরও নিশ্চয়ই মানে হঠাৎ করে মানে এমন ভাবে যেন মানে শক খেলেন, থেমে গেলে চলে গেলেন, কিছুই করলেন না। ফার্স্টে ফলো করছিলেন বাট চলে গেলেন। বুঝতে পারছি। আচ্ছা, দেন এটা আসলে মানে ওরকম ভাবে লিঙ্ক আপ করার মতো কিছু না, বাট এরকম একটা কাহিনী হয়েছে। দেন আপনার সেই এত কিছু যে হলো, তোমাদের ওই বাসায় কি বান্ধে দেওয়া হয়নি? আসলে আমি ঠিক বলতে পারছি না, এটা বা দেওয়া হতে পারে। বাঁধ হ্যাঁ, এটা একটু জেনে নিন। বাঁধ দেওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় মানে ঘটনাগুলো একের পর এক ঘটছে, তো সুতরাং এটা একদম যে আমি মাথা থেকে ইরেজ করে দেবো বা এরকম এরকম কোনো ব্যাপার না কিন্তু। এটা তোমার মামা যখন দেখেছিলেন ওটা কত বছর? 30 বছর আগে। 30 বছর, হ্যাঁ 30-40 বছর। মা দেখেছিলেন আরো আগে, অলমোস্ট 50 ইয়ার্স। সো এই লাস্ট 30 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, সেটাই বলছি আমি, তোমার নিজের প্রশ্ন। আমার এবং আমার বোনের। অলরাইট, আচ্ছা দেন তারপরে আপনার সেকেন্ড পার্টটা শেষ, এবার আমি আমার থার্ড জেনারেশন, দ্যাট মিন্স থার্ড পার্টে আসি। আপনার আমরা যখন মানে ইরান থেকে আসার পর ওখানে মানে থাকা স্টার্ট করলাম মানে কিছুদিন, তখন প্রায় আমরা 10 বছরের মতো ছিলাম ওখানে, 10 থেকে 12 বছরের মতো ছিলাম ওখানে। তার মাঝখানে আপনার আমাদের একটা মানে বংশ পরম্পরায় তো অনেক কিছুই ট্রান্সফার হয়। এখন তখন কি হয়েছিল, আপনার ওই বিল্ডিংটা যেখানে ছিল তার পাশে একটা উঠানের মতো জায়গা ছিল, সেই পেয়ারা বারান্দার পাশে আর কি, সেখানটাতে একটা 3 তলা বিল্ডিং তোলা হয়েছিল। আচ্ছা, মানে আপনি জানেন এখনো মানে পুরান ঢাকায় মানে রেগুলারলি এরকম বিল্ডিং এর মধ্যে তোলা হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং, 6 তলা 7 তলা, মানে 3 তলা একটা বিল্ডিং তোলা হয়েছিল জাস্ট আমাদের জন্য। এখন সেখানটাতে আমরা ছিলাম, তার পাশে আপনার পেয়ারা বারান্দাটা। আচ্ছা, এখন আরো কিছু ব্যাপার বংশ পরম্পরা চলে আসছে, যে আপনার একটা আলনা, মানে যেটা নিয়ে আমার এই নেক্সট স্টোরিটা, সেটা হচ্ছে একটা আলনা মানে যেখানে কাপড় রাখে আর কি। রাইট, এখন আর সেখানে সেটা খুব কারুকাজ করা একটা আলনা, মানে অনেক পুরানো, অলমোস্ট এটা আমি ঠিক জানি না আসলে এটার কত উৎপত্তি, কত অ্যান্টিক হয়ে গেছে, একদম অলমোস্ট অ্যান্টিক টাইপেরই। এখন এটা আমার দেওয়া হয়েছে কি আমার বোনকে, বড় বোনকে, আমার বড় বোন আছে, এখন সেই বড় বোনকে দেওয়া হয়। এখন বড় বোনের রুমে ওটা থাকতো। আচ্ছা, এখন সেই বড় বোনের রুমে সেই কাপড় টাপড় নর্মালি মানে কাজে ইউজ করতো, কিন্তু মানে আপনার ফার্স্টে খুব একটা সমস্যা হয়নি। আপনার আজ থেকে প্রায় এটা 6-7 বছর আগের কথা, তখন 6-7 বছর আরো আগে, 10 বছর আগের হবে, সেই টাইমটার কথা বলছি। হঠাৎ করে কি হয়, আপনার যখন নাকি শুয়ে থাকে বা পড়তেছে এমন একটা টাইমে, পড়ার টাইমে আপনার সন্ধ্যার দিকে 7-8টার দিকে, হঠাৎ করে আল্লাহর কাছ থেকে, আল্লাহর থেকেই যে উৎপত্তি এটা আমি মানে দাবি করা সম্ভব না। আচ্ছা, সামথিং আল্লাহর কাছাকাছি কোনো জায়গা থেকে একটা মেয়ে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, এমন একটা সাউন্ড আমার বোন পায়, আমার বোনের রুমে ছিল এটা। ওকে, এটা যখন আমাদের সাথে শেয়ার করে আমরা খুবই ভয় পাই, বিকজ আমার আম্মু আবার মানে খুবই ভয় পায় এসব ব্যাপার নিয়ে, মানে যেহেতু চলে আসতেছে একবার, মানে আবার যখন দেখা দিচ্ছে, এটা কিন্তু আপনার মাঝখানে একটা বড় টাইম গ্যাপ ছিল, একদম অনেক বড়, এটা একটা বড় টাইম গ্যাপ ছিল। লাস্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে মানে কিছু জিনিস শোনা যেত, আপনার নানার কথা আমি আগে বলেছি, সেই নানার লাস্ট টাইমটা আর এইটার ফার্স্ট টাইমটা অলমোস্ট কাছাকাছি। আচ্ছা, এখন সেই ব্যাপারটা তখন মোটামুটি অত বেশি আমাদের এটা নিয়ে মাথা ব্যথা ছিল না, বিকজ লাস্ট টাইম ওই কিছু দেখা, নানার কিছু জিনিস দেখা এবং তার দাবি করা যে তিনি কথা শুনতে পাচ্ছেন এবং তিনি দেখতে পাচ্ছেন, তাকে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, বিভিন্ন রকম এক্সিস্টেন্স, সেটা তিনি যখন দাবি করছেন সেই সময়টার কথা। এখন সেই সময়টায় ওটা শুনে আমরা খুব বিচলিত হই, কিন্তু আম্মু মানে ফার্স্টেই যেটা করে সেটা হচ্ছে কি আল্লাহটা সরিয়ে দেখে যে ওখানে কোনো মানে বিড়াল বা কোনো কিছু ঢুকে গেছে কিনা, কারণ অনেক সময় বিড়াল কান্না করলে মনে হয় যে একটা মেয়ে কাঁদতেছে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, অনেক সময় এটা হয় আমাদের, একটা বাচ্চা কাঁদতেছে। এখন সেটা করে দেখে কোনো বিড়াল নেই, কোনো বিড়াল এক্সিস্টেন্স নাই ওখানে, কিছুই নাই, আমাদের বাসায় কোনো বিড়াল নাই। তারপরে কি হয়, আল্লাহটাকে সরায় রাখা হয়। আচ্ছা, আপনার কয়েকদিনের মাথায় আবার সেম কাহিনী, বাট সেবার রাত্রেবেলা 12টার পরে ঠিক একই রকম একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে ওই জায়গাটা থেকে, কোনো নাই, তুমি কাছে যাও যেখানেই যান সেখানে কোনোই নেই, ওখান থেকে মনে হচ্ছে একটা সাউন্ড আসতেছে, বাট ওখানে গিয়ে যদি চেক করা হয় কিছু নাই,
বাট একটা সাউন্ড মনে হচ্ছে। এটা কি এখন সবাই পাচ্ছে আস্তে আস্তে? সবাই না, ওটা আমার বোনই, বাট আমার বোন যখন সবাইকে ডেকে নেন তখন আর কিছু থাকে না। আচ্ছা, আমার বোন পাচ্ছেন। এখন ব্যাপারটা মানে আপনার বোন পাচ্ছে এই ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যেত যে একটা মানে হয়তো তার ভুল হচ্ছে বা কিছু, কিন্তু উড়িয়ে দিতে পারছি না এই জন্য যে আপনার ফ্যামিলিতে এই ঘটনাগুলো আগেও ঘটেছে, এই জন্য ব্যাপারটা একটু সিরিয়াস। দেন তারপরে যেটা হয় আপনার, আমার মানে বোন যেটা করেন যে এটা আপনার চলতে থাকে বেশ কিছুদিন, কিন্তু তারপর ওটাকে ইগনোর করতে থাকে। মানে আমরা আমাদের ফ্যামিলিও বলতে থাকে যে এটা আসলে পুরোপুরি মনের ভুল হতে পারে। এখন সেই কারণে সে ইগনোর করতে থাকে ব্যাপারটা, বাট পরে আস্তে আস্তে মানে কয়দিন মানে 1 বছর বা 2 বছর ছিল, তারপর এটা বন্ধ হয়ে যায়। দেন আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার, আমার বোন যখন মানে শুয়ে থাকে, এবং এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমিও সেম জিনিসটা পাইছি। আমার বোনের রুমটা আর পাশের রুমে হচ্ছে আমার রুম। এখন এই এক্সপিরিয়েন্সটা মানে খুবই লোমহর্ষক। আমি আসলে মানে বলে এটা কি কতখানি বর্ণনা করতে পারবো আমি ঠিক জানি না। মানে আমার এখন মানে চিন্তা করি খুব ভয় লাগে। একটা টাইম আমি খুব ভয় পেতাম এটা নিয়ে, যে আপনার যখন মানে শুয়ে থাকি, এটা আমাদের দুজনের এক্সপিরিয়েন্স, শুয়ে থাকি হঠাৎ করে মানে মনে হয় সেই এক্সিস্টেন্স, সামওয়ান ইজ অ্যারাউন্ড মি অর মাই সিস্টার। এখন তখন আমি মানে আমার ফার্স্টে যেটা হতো যে আমি খুব খুব ভয় পেয়ে যেতাম। বাট মানে জিনিসটা কি হয়, আপনার এক্সপিরিয়েন্সটা হওয়ার পর ফার্স্টে কিছু হয় না, কোনো শব্দ নাই, কিছু নাই, জাস্ট একটা মানে কিছু একটা ফিলিংস যে আমার চারপাশে কিছু একটা আছে। তখন আমি মানে কিছুক্ষণ কনসেন্ট্রেট করার পর একটা সাউন্ড শোনা যায়। সাউন্ডটা হচ্ছে এরকম একটা আপনার একটা গাঢ় ব্রিথ, ডিপ ব্রেথ। দ্যাট মিনস নট আ কনস্ট্যান্ট, মানে আমরা জেগে থাকে যেভাবে একটা নর্মালি ব্রিথ করি সেরকম না, মানে একটা ডিপ ব্রেথ বাট স্লো ব্রেথ। দ্যাট মিনস এটা কিন্তু খুবই সিরিয়াস, অলমোস্ট বাট জিনিসটা হচ্ছে কি আপনার ক্লিয়ারলি মনে হয়। এটা কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা দেখা যায়, এবং স্টার্টিং এ ব্যাপারটা এরকমই থাকে। এবং জীবন ভাই মানে আমি আমার কাছে মনে হয়, তাই না? একদম মানে বলেছিলাম যখনই ব্রিথ এবং ব্রিথের ব্যাপারটা সব জায়গাতেই আছে। এবং আমরা যদি এরকম যে কোনো কিছু ঘোস্ট নিয়ে যদি কোনো কিছু পড়তে যাই বা কিছু একটা, সেখানে প্রথমেই লেখা আছে যে এরকম বাতাসের মতো একটা ব্যাপার থাকে, যে নিঃশ্বাসের মতো একটা। বিশেষ কি আমার যতটুকু মনে হয়, আমি যদি সাইন্টিফিকলি বলতে চাই, এটা মোর অফ ডিসপ্লেসমেন্ট অফ এয়ার যখন ওরা আসে। Let's not talk science. Okay, taking your role. আচ্ছা ভাইয়া, আমি কন্টিনিউ করবো। আচ্ছা দেন মানে যেটা হয় মানে অলমোস্ট কিছুক্ষণ মানে শুনলে বোঝা যায় যে যেটা মনে হয় আমার কাছে, আমার ঠিক পাশে একজন ঘুমিয়ে আছে। মানে ডিপ ব্রেথ বাট লো ব্রেথ, মানে জিনিসটা থেকে মানে নট স্নোটিং, নাক ডাকা না, মানে এটাকে নাক ডাকার সাথে মিলাই ফেলে ভুল হবে। মানে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু মানে খুব আস্তে আস্তে একটা নিঃশ্বাসের মতো সাউন্ড, বাট এটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন। এখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আমি মানে খুব ভয় পেয়ে যাই। দেন ফ্যান বন্ধ করে দিলে জিনিসটা আরো ক্লিয়ার শোনা যায়। এবং আমি তখন ভাবতেছি যে এটা নিশ্চয়ই আমিই করতেছি। আচ্ছা, এবং আমার বোনও মানে এরকম করে করছে যে আমি কি করছি একদম স্টিফ, মানে উইদাউট এনি ব্রিদিং বন্ধ করে স্টপ করে দিচ্ছি, যে দেখি আবার শোনা যায় কিনা। ছিল ওকে, সাউন্ডটা ছিল। মানে আমি টেরিবলি ভয় পেয়ে গেছিলাম এটা শুনে, মানে খুবই ভয় পাইছিলাম। এবং আমার বোনও এটা শুনে খুব ভয় পাইছিল। মানে সেম জিনিস, মানে অলমোস্ট সেম, মানে কিছু মানে সাউন্ডের ব্যাপারটা হয়তো বা কিছুটা আমরা এগ্রি করি না, বাট কাহিনী দুইটা অলমোস্ট সেম। এটা কি পরিবাগ না ওখানেই? না ওখানেই। আচ্ছা, পরিবাগ এরকম কিছু হয়নি। আচ্ছা, বাসা আছে যেটা মানে যেই কিনে, whoever is the owner, direct owner, dies after 3 months. পরিবাগে? হ্যাঁ। Oh my God. তো এখন এই বাসাটা ইয়েতে বিরাট একটা। So আমরা এক্সাক্ট লোকেশনটা, কেউ যদি কাউকে পছন্দ না করে তাদেরকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। ভাইয়া আমি একটু জানতে চাই, এটা আমার বাসা ওখানে, আমি জানতে চাই। ওকে, আমি তোমাকে পরে বলা যাবে। হ্যাঁ, জিনিস হচ্ছে কি, তুমি একবার ইনফ্যাক্ট আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট শোজ তুমি বলেছিলে যে তোমারও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে শুয়ে আছি তখন এবং এই ব্রিদিংটা হচ্ছে, এবং আমি বুঝতে পারছি মানে খুব গভীর একটা একটা, এবং এই জিনিসটা হচ্ছে ইদানিং যেটা হচ্ছে যে সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না, আমার বাসায় কিন্তু আসলে ইনফ্যাক্ট সবার যাওয়ার মনে সময় হয়ে গেছে। আমার বাসায় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বললাম যে শব্দ পাওয়া যায়, ধুপ ধুপ করে শব্দ হয়, তারপরে বিভিন্ন জায়গায় খুব জোরে জোরে শব্দ। এবং শব্দটা হয় কখন, খুবই অদ্ভুত ব্যাপার, যে আমি যখন টিভি দেখি বা কোনো একটা মুভি দেখছি, সেই সময় হচ্ছে যাতে আমার পুরোপুরি কনসেন্ট্রেশনটা মুভির দিকে, হঠাৎ করে শব্দটা পেলাম। এবং ওই সময় ওই শব্দটা পাওয়ার কথা না, আমি শব্দটা একদম পুরোপুরি চিনে গেছি। এবং এক এক সময় এক এক জায়গা থেকে হয়, জাস্ট সাউন্ডটা আবার নামিয়ে দেওয়ার পর যখন কনসেন্ট্রেট করি তখন শোনা যায় না। এবং আমার কাছে মনে হয় যে আমার ওপরের ফ্লোরে কেউ নাই, কিন্তু ওপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে, এরকম কিছু একটা মনে হয় যে ওপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে। এবং গত রাতে আমি জানি যে আমার বাসার নিচের তলায়
কেউ থাকে না, কারণ একটা পাশে থাকে আর একটা পাশে পুরোই ফাঁকা, এবং দুটো ইউনিট। সেই ইউনিট আমার ঠিক ফ্লোরে, আমি যেখানে বসে বসে মুভি দেখছিলাম, তার নিচে মনে হচ্ছে কেউ মানে ভারী একটা কিছু দিয়ে টুপ করে নিচ থেকে মারছে, এরকম একটা শব্দ হচ্ছে। এবং এই ব্যাপারগুলো হচ্ছে কি, যদি আমি তারপরে আমি কাউকে বলিনি, আমার যে সমস্ত ফ্রেন্ডরা আছে, যে অনেকেই হয়তো এটা অন্যভাবে নিতে পারে, আমি সবাইকে একদিন ডাক দিলাম, ডাকতে বললাম যে বাসায় একসঙ্গে থেকে দেখি কি হয়। এবং খুব অদ্ভুত ব্যাপার, সেদিন আমি কিছুই শুনতে পেলাম না, যে ওদেরকে যে বলবো আমি নিজে কিছু শুনলাম না, এবং এই ব্যাপারটা কি, যে আমার ফ্যামিলিতে এই জিনিসগুলো ছিল। ইনফ্যাক্ট একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা দিয়ে তারপর আমরা ব্রেকে যাই। সেটা হচ্ছে যে আমার নানু, তার নাকি এরকম ছিল, এবং তিনি বলতেন যে তিনি তার সাথে কথা হয়, রেগুলার জিনদের কথা হয়, জিনদেরা তাকে অনেক হেল্প করে। এবং একদিন তিনি আমার বাসায় আসলেন, বাসায় আসার পরে দেখলাম যে তার পুরো কোটটা ভেজা, এবং তিনি বললেন যে তখন অনেক ছোট তখন আমি, তিনি বললেন যে রাস্তার পাশে একটা নোংরা পানির মতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কোনো একটা কথা কাটাকাটি বা এরকম কিছু একটা হয়েছে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো ঘটনা যেটা সবাই জানে, সবাই দেখেছে, যে আমার একবার বিজনেসে একটা ঝামেলা হয়েছিল। মানে উনি লিখতেন, লেখার পরে ওনার খুব একটা ঝামেলা হয়েছিল যে যতগুলো বই, সেই বইগুলো সবগুলো এরকম হয়েছিল যে সবগুলো বই ভিজে গিয়েছিল আর কি, ভিজে গিয়েছিল, যার জন্য ওগুলো সেল করার মতো ছিল না আর কি। এটা কাভার করার আগে এরকম হয়ে গেছিল। তো এত টাকার ইনভেস্টমেন্ট, সবকিছু মিলিয়ে অনেক অনেক ডিজাস্টার। এবং সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে উনি খুবই কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পরে সারা রাত উনি নামাজ পড়ছিলেন, এবং নামাজ পড়ে বলেছিলেন যে আমি এই সমস্যা থেকে চাই, মানে চাই। এবং তিনি বলেছিলেন যে আমাকে একটু হেল্প করো কেউ, মানে এরকম আল্লাহকে বলছিলেন যে হেল্প করো। সকালবেলায় খুব অদ্ভুত একটা ব্যাপার হলো, যে সকালবেলায় ঘুম থেকে যখন উঠলেন, তিনি ওঠার পরে অনেক ভোর, জাস্ট অজু করবেন, অজু করার পরে নামাজ পড়তে যাবেন, তার আগে ঘুরে বেড়াচ্ছেন, এবং দেখলেন যে বাসার বাইরে যে নেম প্লেট, সেই নেম প্লেটের ওখানে একটা তসবিহ ঝুলছে। এবং তার পরের দিনই ঢাকা থেকে একজন প্রকাশক তাকে ফোন দিয়ে বললেন যে আমরা বইগুলো নিয়ে নিচ্ছি, মানে কাভার থেকে শুরু করে বাকিগুলো আমরা সেল করব। এটা খুবই অদ্ভুত ব্যাপার। এবং এই তসবিহটা ওই অত ভোরে কেউ ওঠার কথা, এবং কেউ রাখলেও এই কোইন্সিডেন্সটা কেন হবে, যে বাসার নেম প্লেটে তসবিহ রাখবে কেন? হ্যাঁ, সেটাই, মানে রেখে জাস্ট চলে গেছে। এবং এই জিনিসটা খুবই অদ্ভুত ব্যাপার। এবং আমার মারও এরকম নানা ধরনের সমস্যা হয়। আমার মানে কি বলবো, নতুন যে বাসাটা এখন আছে, সেই বাসাটা একদমই নতুন বাসা, সেই বাসাতে এই ধরনের প্রবলেম হচ্ছে। সো এটা খুবই, মানে আমার কাছে মনে হয় অ্যালার্মিং আর কি। বাসা তো নতুন, এলাকা তো নতুন না, সেটাই। এবং আমি প্রথমেই আশেপাশে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, এখানে কোনো কবর টবর বা এরকম কোনো কিছু ছিল কিনা। কেউ কোনো কিছু বলতে পারেনি। এবং খুবই অদ্ভুত ব্যাপার, যে আমি জানি না যে কেন এরকম হয়, এবং জিনিসগুলো না খুবই অদ্ভুত ঘটে। আর আমি যাদের সাথে শেয়ার করেছি, তাদের মধ্যে একজন, যিনি এই সমস্ত ব্যাপারে খুবই মানে কি বলবো, যে জাস্ট উনি তান্ত্রিক টাইপের একজন মানুষ আর কি। তাকে আমি বলেছিলাম, উনি জাস্ট চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে জাস্ট চোখটা খুলে তার চেহারাটা বদলে গেল, এবং আমাকে জাস্ট বললেন কি যে আমি না দেখেছি, তুমি কি দেখছো। এবং কি আশ্চর্য, উনি আমাকে তুমি বলো না, আমি বলি তুমি কি দেখো। হুবহু তিনি আমাকে ওই বর্ণনাটা দিলেন। এরকম একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে একদম। এবং খুব অদ্ভুত ব্যাপার, যে উনি ঢাকাতেই সব কাজ, কিন্তু কাজ মানে কি, যে উনি আসলে বেসিক্যালি কিছুই করেন না, পড়াশোনা করেন ঘরে বসে বসে। চৌধুরী না, নিজে পড়াশোনা করেন। এবং ওনার বাসায় ঢাকা থেকে বেশ দূরে। উনি ঢাকায় কেন আছেন, উনি বললেন যে আছি, হ্যাঁ, এবং আছি, ভালো লাগে এখানে থাকতে। এবং ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকায় না। আচ্ছা। এবং উনি ঢাকায় থাকেন, গাবতলী ছাড়িয়ে আরো অনেক দূরে একটা ভেতরে একটা জায়গায় একটা বাসা, সেই বাসাটা নিয়েছেন। এবং ওই বাসাটা ঠিক ঢাকার মতো পরিবেশ না, পুরো অন্যরকম একটা পরিবেশ। এবং ঢুকলেই কেমন মনে হয় যে ঠিক ঢাকায় নাই। আচ্ছা, এরকম একটা জায়গায় উনি একা থাকেন, পুরো বাসাটা একা থাকেন। এবং বাসার প্রত্যেকটা রুম ফাঁকা, শুধুমাত্র ওনার রুমে উনি ফ্লোরিং করে থাকেন।
এবং নিজে রান্না করেন। এবং নিজে রান্না করে এখানে একটা ঘটনা আমি বলবোই যে আমরা সবাই আমার যখন এরকম ঘটনা ঘটে তখন আমি তার বাসায় গিয়েছিলাম। আচ্ছা, বাসায় যাওয়ার পরে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো আমাদের সাথে যে উনি বললেন কি যে আচ্ছা আমি খিচুড়ি রান্না করছি, তোমাদের সবাইকে খাওয়াবো, কারণ আমার বাসায় কোনো গেস্ট আসলে বা যে আসলে ওটাকে আমি খাইয়ে দিই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে খাই সবাই মিলে। এবং উনি বললেন কি যে আমরা তো হঠাৎ করে গিয়েছি, এবং উনি বের করে বললেন কি ওফো মাংস তো খুব কম দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে উনি জাস্ট মাংসটা গরম করে নিয়ে আসলেন নিজেই। এটা হচ্ছে চিকেন ছিল, এবং চিকেনটা খুবই অল্প পরিমাণে এবং খুবই কম। আমি পিস গুলো গুনি নাই আর কি, কিন্তু আমরা ছিলাম মোটমাট তিনজন মানুষ খাওয়ার মতো না। তো উনি জাস্ট বললেন কি শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি, হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে, দেখো হয়ে যাবে। আমরা যখন খাওয়া শেষ করি তখন তরকারি বেঁচে ছিল, এবং এটা ছোট্ট একটা বাটিতে তরকারি ছিল, এবং মাঝখানে কিছু নেই। তারপরে আমরা খেয়ালও করিনি। ঘরে আসার পরে উনি বললেন কি আমি বলছিলাম না যে হয়ে যাবে, তো মনে হয় কেউ একজন সাহায্য করে। খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল আমাদের সাথে। তো এই ট্রিকটা কিন্তু অনেক হাউসওয়াইফ জানে। এই ট্রিকটা অনেক হাউসওয়াইফ, এটা কিন্তু কমন। মানে আমার আম্মাকে আমি এটা অনেকবার করতে দেখছি, আমার ফ্যামিলিতে এটা আমার বাবার সাইড মার সাইড দুই সাইডই আছে, যে এটাকে আমাদের সিলেটি ভাষা বলে সবুর করা। আচ্ছা, নাকি কি একটা টার্ম আছে, মানে ইফ ইউ গেট ইনটু সিচুয়েশন যেখানে ইউ নো যে আচ্ছা যেটা রেখেছি এটা আসলে সবার হবে না, তখন ওদের কি একটা কুইক দোয়া না কি যেন একটা আছে। এটা আমিও শুনেছি, এটা কি একটা দোয়া আছে, এরকম একটা কি নিয়ত করে কি যেন এটা করে, এটা ওটা রেজাল্ট হয় যে সবাই পেট ভরে খেয়ে কিছু বেঁচে যায়। এটা কিন্তু একটা এটা হয় এবং আমারও নিজের চোখে দেখা, মানে আমি এবং এই গল্প আমার মানে দাদির কাছেও শুনেছি, আমার মার কাছেও, নানির কাছে, সবার কাছে, মানে এভরিওয়ান হ্যাজ ডান ইট, দে নো হাউ টু ডু দিস। এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে প্রথমবার যখন তার সাথে কথা হচ্ছিল, পুরো ব্যাপারটাই হচ্ছিল সামনাসামনি না, টেলিফোনে, এবং তিনি অনেক কিছুই বলতে পেরেছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা মানে একটা ব্রেকে যাই, ওনাকে কি একবার আনা যায় না? ওনাকে চেষ্টা করে দেখতে পারি, তবে উনি রাজি হবেন কিনা খুবই নামটা বললাম না যদি ওটা না চান, সিক্রেট থাকতে চান। হ্যাঁ, সেটাই আমার মনে হয় যে আমরা চেষ্টা করে দেখতে পারি। আমরা একটা গান শুনে আসি, এবং গানটা আজকে মাসুম ভাই আমাদের দেশে তুলে দিয়েছেন গানটা, যে ব্ল্যাক সাব্বাত একদম পুরোপুরি আছে এখানে। তো আমরা গানটা শুনে আসি। ইন দ্য মিন টাইম আপনারা SMS করুন, এবং আমরা চেষ্টা করবো যে এরপরে আপনাদের কলে যাওয়ার জন্য আর কি। সো আপনাদের যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর ব্রেকে যাওয়ার আগে জাস্ট বলে যাচ্ছি যে ব্রেকের পরে কোন গল্পটা থাকবে। আমি কি আছি অনেক? হ্যাঁ, একদম 4জন না 5জন একবার একটা লিফটে উঠেছিল। আচ্ছা, লিফটে উঠে কিছুক্ষণ পরে দেখেছে লিফটটা থামছে না, and they realize ওদের মধ্যে one of them is not human। ব্রেকের পরে এসে পৌঁছে ঘটনাটা। অলরাইট, আমার কোনো মন্তব্য নেই, আমরা গানটা শুনে। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুটে, সব সময় রেডিও ফুটে। কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুটে, সব সময় রেডিও ফুটে। ফিরে আসলাম আরো একবার সাথে নিয়ে ভূত FM। আর ঘড়িতে সময় 12টা বেজে 38 মিনিট। বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, চমৎকার একটা ওয়েদার এই ধরনের ঘটনা শেয়ার করার জন্য। সো মোবাইলটি হাতে নিন এবং সেখানে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং ভূত FM নিয়ে আপনার সাথে আছি আরো অনেক রাত পর্যন্ত। সো যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরাও ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আমাদের SMS দিয়ে শেয়ার করছেন তাদের অনুভূতি। যেমন আমাকে অনেকে নাম লিখছেন না, তবে SMS টা এসছে জয়পুরহাট
পাহাড় থেকে। সেখানে একটা জঙ্গল আছে এবং সেই জঙ্গলে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন মানুষের রূপ নিয়ে কেউ বা কিছু তাদের পথ আটকায় এবং সামনে চলে আসে এবং সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সাধারণত কেউ যেতে চায় না। এরকম ঘটনা ঘটেই থাকে। আমি এটা খুব একটা হয়তো কমন একটা ঘটনা, কিন্তু এটা আপনি যদি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের একটু জানান, তাহলে আমরা আপনার সাথে কথা বলতে পারি। আজমাইন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন 2-3 দিন আগে কম্পিউটারে তিনি একটা নাটক দেখছিলেন এবং সেই নাটকটা দেখার সময় তিনি একটা ক্যারেক্টার দেখলেন, যে ক্যারেক্টারটা দোকানদারের একটা রোল প্লে করছিল এবং সেইখানে তিনি সেই দোকানদারের রোলে যে ব্যক্তিটিকে দেখতে পেলেন সে গত 8 বছর আগে মারা গেছে। প্রশ্ন হচ্ছে যে নাটকটি কি 8 বছর আগে তৈরি করা নাকি এখনকার? যদি সেটা হয় তাহলে তো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আর যদি 8 বছর আগের মানে 8 বছর আগে না হয়ে থাকে তাহলে ব্যাপারটা তো খুবই নর্মাল। যাই হোক, আমাদের এসএমএস করেছে, আমি নামগুলো অন্তত পড়ি। সজীব এসএমএস করেছেন তুফান, এসএমএস করেছেন আমাদেরকে অগ্নিক, লিঙ্কন, পপি, হাসান, শামীম আজিমপুর থেকে। এছাড়াও এসএমএস করেছেন নাহিয়ান, আরো এসএমএস করেছেন আমাদের বাঁধন, এছাড়াও লিয়া এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও আসাদ, জোনায়েদ, নওরিন, তারপরে রয়, রাজন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন অপূর্ব, সঞ্জিত এবং সৈকত সহ আরো অনেকজন। এবং আমরা জাস্ট মানে সেই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো এবং আমরা ডেফিনেটলি ট্রাই করছি নেক্সট যে আমরা যে এখন যে একটা ব্রেকে যাবো একটু পরে এই গল্পগুলো শোনার পরে, তারপরে আপনাদের এসএমএস গুলো ডেফিনেটলি আমরা পড়বো এবং কিছু ফোন কল আমরা নেব। আমাদের মধ্যে তো সবাই এখন আছি আমরা একটা গল্প এখন আমরা একটা ঘটনা যদি সাকিব ভাইয়ের কাছে শুনি তাহলে কেমন হয়? গেস্টটা তাহলে গেস্টদের মধ্যে আরেকজন আছে, তার কাছে একটা গল্প শুনতে পারি না? ওকে, আচ্ছা, আমার আগে নামটা অনেকে হয়তো মনে নাই বা এরকম কিছু। আমার নাম জাফির। ওকে, আচ্ছা, আমি গল্পটা আগে কিছু কথা বলে নিতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে এই গল্পটা একটা গ্র্যাজুয়াল স্টোরি, মানে নট অনলি সিঙ্গেল স্টোরি। মানে এটার মানে পুরোপুরি ফার্স্টে শুনলে হয়তো বা কিছুটা এই মনে হতে পারে, বাট এটা চলে আসছে অ্যান্ড ইটস আ স্টোরি অফ 130 ইয়ার্স। 130 ইয়ার্স আগের একটা স্টোরি এবং এটা মানে এখনো সেটা রেস্ট চলছে। প্রথমে আমি একদম চলে যাই 130 ইয়ার্স আগের কথা। 130 ইয়ার্স আগে মানে মেনলি আমি একদম ছোটবেলায় এবং তারপর থেকে আমি থাকতাম হচ্ছে গিয়ে পুরান ঢাকায়। এটা হচ্ছে আপনার চকবাজার এলাকার ওখানে, মানে ওখানে কিছু পুরান ঢাকায় ব্যবসায়ীরা থাকতেন, অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। এখন আমার নানার দাদা তিনি ছিলেন হচ্ছে গিয়ে আপনার কদম ব্যাপারী বলে তাকে। তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, ইভেন ইন্ডিয়ার পাটনা এবং বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসতো বিভিন্ন রকম। তিনি সেখানে বেশ মানে প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন মার্কেটের। এখন সেই নানার দাদা আপনার একটা হিন্দু বাড়ি থেকে, একটা হিন্দু বাড়ি ছিল সেখানে। সেই হিন্দু বাড়িটা আপনার ওই বাস্তুশাস্ত্র যেরকম থাকে আর কি ওরকম মেনে বানানো পুরোপুরি, বাট সামহাও কোনো একটা ডিজাস্টার্স কারণে বা কিছু কারণে এটা বিক্রি করে দিতে হয় সেই বাড়িটা। এবং তখন আমার নানার দাদা, দ্যাট মিনস আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার, তিনি বাড়িটা কিনে নেন। কিনে নেওয়ার পর তিনি সেখানে একটি দোতলা বাড়ি করেন, সেটা ভেঙে ফেলেন, পুরোনো হিন্দুদের বাড়িটা ভেঙে ফেলেন এবং একটি দোতলা বাড়ি করেন। এবং সেই দোতলা বাড়িটা পুরোপুরি অনেকটা মুসলিম স্টাইলে হয়, বিকজ 130 ইয়ার্স ব্যাক পুরোপুরি মানে বেশ ভালো একটা বাড়ি। আপনার বাড়িটা গেলে দেখতে পারবেন বেশ মানে আপনার অনেক পিলার গুলো খুব হেভি করে বানানো, আপনার অনেকটা একটা উঠানের মতো জায়গা, কিছু জায়গা বাসা, আবার মাঝখানে একটা বড় উঠান। অনেক সময় দেখা যায় বিভিন্ন মুভিতে যেরকম দেখা যায় একটা সেরকম একটা বাড়ি, অলমোস্ট একটা চারপাশে একটা দুর্গের মতো ঘেরা, বেশ বড় জায়গা নিয়ে করা বাসাটা। ওটা আমার ফ্রেন্ডরা গিয়েছে আর কি, তারা বই করতে পারবে। এখন চারপাশে বেশ ঘেরা এবং এন্ট্রান্স খুবই স্ট্রংলি প্রোটেক্টেড বাসাটা। একটা মাত্র এন্ট্রান্স এন্ড একটাই মাত্র এক্সিট, খুব স্ট্রংলি প্রোটেক্টেড। এই যে প্রোটেকশনের ব্যাপারটা, এটার কোনো রিজন আছে? রিজনটা আসলে একজন ব্যবসায়ী মানুষ তো তার টাকা পয়সার সেফটি, ওকে, এটা হচ্ছে মেইন পারপাস এরকম প্রোটেকশনের। এখন যে ব্যাপারটা হচ্ছে তার বাসার চারপাশে, মানে আমাদের বাসার চারপাশে এরকম দেয়াল তোলা ছিল যাতে কোনো চোর আসতে না পারে, তার উপর কাছেরই দেওয়া থাকতো। আসলে এই ব্যাপারগুলো বলার মেইন কারণটা হচ্ছে আমার স্টোরির একটা গ্র্যাজুয়াল একটা পার্ট এরকম আসবে যে তখন আমরা এই ব্যাপারটা ইউজ করতে পারবো। মানে মেইনলি যেটা হয়েছিল, কাহিনীতে আমি চলে যাই, এখন আমার কাহিনীটা এখানেই শুরু হচ্ছে। প্রথমে যখন নাকি বাসায় আমার নানার দাদা উঠলেন তখন সব নর্মাল, এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুদিনের মাথায় আমার নানার দাদি যিনি, মানে আমার গ্রেট 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 গ্র্যান্ডমাদার যিনি, তাকে she was possessed by a jinn. ওকে, একটা জিন দ্বারা তিনি পজেসড হয়ে যান।
এখন সেই পজেশনের মাত্রাটা এরকম ছিল, মানে অনেকে বলে না একদম পজেসড হয়ে গেলে মানে গ্র্যাজুয়ালি পজেসডই থাকে, সবসময় পজেস থাকে, বাট সেটা এরকম না। হয়তো ভালো জিন বলবো না কি বলবো আসলে এটা এখন জাজমেন্ট করার আমার নেই, কিন্তু যেটা কথা যে জিনটা সবসময় পজেস করতো না, সার্টেন টাইম পজেস্ট করে রাখতো। সাপোজ এরকম যে 1 সপ্তাহ পর বা 15 দিন পর হঠাৎ তার মধ্যে আসতো। মানে সাপোজ আমরা এখন এটাকে এভাবে ওই করতে পারি যে লাইক সিজোফ্রেনিক টাইপের, মানে একটু অন্যরকম মানে ব্যবহার করা, জিনিসটা ঠিক ওরকম না আর কি। 15 দিন পর হঠাৎ একদিন একটু অন্যরকম ব্যবহার করতেন। এখন তারপরে যেটা হয় সেটা হয়ে যদি থেমে যেত তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে অনেক রকম ব্যবস্থা রয়েছে। কিন্তু মেইনলি সমস্যাটা হয় এখানে, তিনি যখন প্রথমবার মতো এরকম হন তারপরে 2 দিনের মাথায় তিনি হঠাৎ করে, মানে আমি আগেই বলেছি একটু আগে যে আমাদের বাড়ির চারপাশে খুবই মানে একটা প্রোটেকশনের ব্যাপার দেখা যায়। তো একটা মাত্র এন্ট্রান্স, একটা মাত্র এক্সিট, যাওয়ার কোথাও জায়গা নেই। কিন্তু আমার নানার দাদি হঠাৎ করে বাসায় ছিলেন, সবাই ছিল বাসায়, তিনি নাই, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায় না। ইভেন সেটা একটা বিজি এরিয়া, কারণ তখন ঢাকার মেইন প্রাণকেন্দ্র ছিল ওই জায়গাটাতে। এখন যেমন ধানমন্ডি যেরকম বিজি, ওখানে তখন খুব বিজি ছিল পুরান ঢাকাটা। সো এভরিবডি নিউ হার, সবাই তাকে চিনত। তো তিনি যদি বের হতেন বাসা থেকে, ডেফিনেটলি কেউ দেখতো, বাড়ির মানুষ আছে তারা দেখতো, কেউ দেখেনি, তিনি রুমে ছিলেন। হঠাৎ করে তিনি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড এবং তিনি সেই অবস্থায় পজেস ছিলেন। আচ্ছা, দেন কি হয়, আপনার 4-5 দিন অনেক খোঁজাখুঁজি করা হয়, বাট তাকে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এন্ড আরো বড় ব্যাপার হচ্ছে সেই সময়টা তো অনেক মানে মেয়েরা অনেক মানে অনেকটা পর্দার মধ্যে থাকতেন। তো তখন মানে একটা ঘরের বাইরে একজন মহিলাকে দেখলে ডেফিনেটলি যে কারোই সন্দেহ হওয়ার কথা, বাট তাকে কেউ দেখতেই পায়নি। সো ডেফিনেটলি এটা খবর হওয়ার কথা, বাট তাকে দেখা যায়নি, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। 5 দিনের মাথায় হঠাৎ করে কেউ দেখেনি, হাউ শি এন্টার্ড, তিনি হঠাৎ করে তার ঘরের মধ্যে দেখা গেছে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে পুরোপুরি, এবং তার আঁচলের মধ্যে এরকম করা অবস্থায় মাটি, এবং সেই মাটি আশেপাশে সেই পুরান ঢাকা এলাকায় কোথাও পাওয়া সম্ভব না। যে মাটিটা তিনি সঙ্গে নিয়েছেন, এবং মাটির সাথে আপনার ছিল হচ্ছে পাতার মতো কিছু জিনিসপত্র। এখন সেগুলো নিয়ে কি করেন, তিনি তখনও পজেসড এবং তার কথাবার্তা অসংলগ্ন। তিনি তখন কি করেছেন, আপনার ঘরের মাঝামাঝি জায়গায় এসে মাটিতে বসে মাটিগুলো ছড়িয়ে দিলেন ঘরের মাঝখানে। আচ্ছা, তিনি তখন বললেন যে তোদের জন্য আমি ধন সম্পদ সোনাদানা নিয়ে আসছি। মাটিগুলো দেখিয়ে, আচ্ছা, মানে তার কাছে মনে হচ্ছে সেটা ধন সম্পদ সোনাদানা। ওকে, তিনি এটা বলার পর ডেফিনেটলি সবাই খুবই হলো, মানে কি জিনিসটা, ডেফিনেটলি একটা ভয়াবহ ব্যাপার। বাট মাটিগুলো কখনো সংরক্ষণ করা হয়েছিল, মানে ফর সাম রিলিজিয়াস পারপাস অর সামথিং, আই ডোন্ট নো, মানে সাম হয়তো সংরক্ষণ করা হয়েছিল। এখন এই জিনিসটাকে আসলে দেখা হয় কি, আপনার যখন ধন সম্পদের কথা বলে তখন এটাকে ভালো চোখে দেখে, কারণ অনেকে বলে যে ভালো জিন আপনার ধন সম্পদ বাড়াতে সাহায্য করে, এরকম ব্যাপার আছে। এখন সেই সব কারণেই কিনা আর কি আমি জানি না, বাট তারপর থেকে আমার নানার দাদার একটা ইকোনমিক ফ্লারিশ হতে থাকে, এবং সেই ইকোনমিক ফ্লারিশের এমন হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসা শুরু হয়, তার সাথে আপনার লিয়াজোর ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে গুডস এসে এখানে বাংলার মার্কেটে ছড়ায় পড়ে। এখন সেই ব্যাপারটাও তারপর থেকে স্টার্ট হওয়া শুরু করে, এবং এভাবে আপনার ইকোনমিক একটা ফ্লারিশমেন্ট শুরু হয়। সো ধারণা করা হয় যে সেই যে বলেছিলেন সোনা দানা এভাবে নিয়ে আসা, তিনি এভাবে একটা মানে প্রতীকী অর্থে তিনি সেভাবে মাটি এনেছিলেন যদিও, কিন্তু ঠিকই আপনার একটা সৌভাগ্য বয়ে আনতে শুরু করে। তাই তা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি, কারণ আপনার তারপরে তিনি আবার একদম নর্মাল, কমপ্লিটলি ব্যাক ইন ফ্যামিলি। বাট সমস্যা ছিল আরেকটা, যে তিনি খাওয়া দাওয়া করতেন খুব কম। আচ্ছা, আর নর্মালি খাওয়া দাওয়া যেরকম করে মানুষ সেরকম না, মানে একটু কম, মানে আপনার বলতে পারেন যে 2-3 দিনে একবার খান এরকম, মানে খুবই, বাট তার কোনো খাওয়ার প্রয়োজন পড়ে না। এটা কেন, এটা কেউ মানে করতে পারেনি। এটা আসলে আমি বলি, এটা আমি তো নিজে বলতেছি, মানে এমন ভাবে বলছি যে আমার নিজের শোনা, আসলে পুরোপুরি নিজের শোনা আর কি। আমার মা শুনেছেন আমার মায়ের একদম মায়ের বাবার কাছ থেকে, তাই তিনি শুনেছেন তার বাবার কাছ থেকে, এরকম একটা চলে আসে আর কি আমাদের সাথে। এখন দেন যেটা হয় সেটা হচ্ছে কি, আপনার এরকম আপনার 1 মাস পর তিনি হঠাৎ ডিসঅ্যাপিয়ার হতে থাকেন, আবার 1 বছর পর এরকম, মানে গ্র্যাজুয়ালি তিনি ডিসঅ্যাপিয়ার হতেন, এবং মাটি নিয়ে আসতেন প্রত্যেকবার এরকম করে, তোদের জন্য ধন সম্পদ এনেছে, সোনাদানা এনেছে, এটা বলে তিনি আবার লাইফে দেন। আচ্ছা, নর্মাল লাইফে একবার করে যান, আবার নর্মাল লাইফে ব্যাক করেন। সেটা ঠিক আছে। তারপরে কি হলো, একদম লাস্ট লাইফে এসে, একদম লাস্টে, মানে বলা যায়
অনেকটা বুড়ো হয়ে গেছেন। সেই সময় এসে তিনি একবার বলেন যে মানে পজেসড অবস্থায় বলেন যে তাকে পুরোপুরি ভাবে একবার নিয়ে যাওয়া হবে, তিনি আর আসবেন না, তিনি আর আসবেন। এটা উনি নিজেই বলছেন পজেসড অবস্থা, এটা বোঝা গেছে। আচ্ছা ওকে। তিনি বলছেন যে আমরা তোকে নিয়ে যাবো আর ব্যাক করবো না, এরকম। তারপরে কি হয়, সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে এই ঘটনার সবচেয়ে মানে ভয়াবহ যে ব্যাপারটা সেটা ঘটে এখানে যে আপনার, আমি একটু বলতে চাই যে একটু আগে ভাইয়া একটা কথা বলেন, আপনার একজন ফ্রেন্ড মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছেন, একদম সেরকম একদম ডিসঅ্যাপিয়ার্ড। তিনি একবার ডিসঅ্যাপিয়ার্ড হন অ্যান্ড নেভার, তার ছেলেমেয়েরা কেউ কখনো তার কোনো খোঁজ পায়নি। অ্যান্ড ইট ইজ ট্রু, তার কোনো সৎকার করা হয়নি, তাকে কোনো খোঁজই পাওয়া যায়নি। তারপর তিনি যে একবার ডিসঅ্যাপিয়ার্ড হন, কেউ দেখেনি তাকে, এবং তারপর থেকে আর তারপর তিনি যে মারা গেছেন বা বেঁচে আছেন এখন পর্যন্ত জানা যায়নি। রাইট। সুতরাং যেটা নিয়ে যে ঘটনা দিয়ে একদম আজকে শুরু করেছিলাম, নানা শেষ বয়সে, এবং নানা মানে তিনি মানে বেশি দিন হয়নি মারা গেছেন। তিনি আপনার নানা তো মানে উনি তো বিজনেসম্যান ছিলেন। হ্যাঁ, তিনিও খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। হ্যাঁ, ওনার তো এরকম করে এসব বানিয়ে বলা, তিনি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ ছিলেন। এবং তিনি এককালে আপনার কোন ক্লাবটা ঠিক আমি জানি না, তিনি ফুটবল খেলতেন। আচ্ছা সেই সময় অনেক আগে তিনি একটা ক্লাবের ফুটবলার ছিলেন, এবং তার পাশাপাশি তিনি বিজনেস করতেন, ফ্যামিলি বিজনেস, সেটা তার পাশাপাশি। এখন তার পরের যে ঘটনাটা সেটা হচ্ছে কি একদম রিসেন্ট, মানে আমার মায়ের এবং আমার মায়ের খালাদের ঘটনা, আমি সেটা বলছি। সেটা হচ্ছে আপনার জেনারেশন টু জেনারেশন চলছে সেই কাহিনীগুলো। আচ্ছা, এখন নেক্সট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার খালারা যখন ছোট, তখন খালা, বড় খালামণি, আমার সেজো খালা আর আমার বড় খালা, তারা দুইজন শুয়েছিলেন। আচ্ছা, এখন হঠাৎ করে আমার খালা ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে উঠে মানে প্রথমে নড়াচড়া করছেন না, স্টিফ হয়ে শুয়ে আছেন। তিনি দুইজন মানুষের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, স্পষ্ট, খুবই স্পষ্ট তিনি দুইজন মানুষের কথা শুনতে পাচ্ছেন, দুইজন মহিলার কথা। এবং তারা কি বলছে আমি সেটা বলি, সেটা মোস্ট ইন্টারেস্টিং। তারা বলছে যে কয়জন আছে, দুইজন। আচ্ছা, একটাকে নিব, একটাকে উঠা। আচ্ছা ঠিক আছে, একটাকে উঠাবো। জাস্ট এই 4টা বা 5টা এরকম 5টা কথা। এটা কি রিপিট করছে বারবার? রিপিট না, জাস্ট 5টা কথা। আচ্ছা, 5টা কথা গ্যাপ দিয়ে 5জন কনভারসেশনের মতো আচ্ছা কথা বললো। বলার পর খুব ভয় পেয়ে গেছে, মানে কার কথা বলতেছে, কি বলতেছে, বাট তারপর আর কিছু নাই, শেষ। এবং সেই সময়টা খুব স্পষ্ট ভাবে, তখন ঘুমাচ্ছিলেন না, খুব স্পষ্ট হয়ে জেগেছিলেন, এবং তারপরেই তিনি বাকি সবাইকে জানান কথাটা। কিন্তু সবাইকে না, মানে জাস্ট বড় খালাকে জানান, বাট বাকি কাউকে জানানো হয়নি। তার 2 দিনের মাথায় একটা কাহিনী ঘটে। আচ্ছা, মানে সেটা কাহিনীটাকে আরো বেশি মানে ভয়াবহ করে তোলে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার বড় মামা আছেন একজন, তাদেরই বড়। এখন তিনি, তার বড় মামা মানে আমার বড় মামা আর কি, তাদের ফ্রেন্ডদের নিয়ে সেই বাসার ছাদটা আবার খুব সুন্দর, মানে আপনার এরকম একটা বাংলো এরকম বাসার ছাদটা খুব সুন্দর হয়, আপনার পিলার দেওয়া ছাদটার মধ্যে। সেই ছাদের মধ্যে বসে ফ্রেন্ডরা সহ গল্প করছিলেন। ওকে, এখন অনেকটা এরকম একটা সিঁড়ির মতো ছিল, সেই সিঁড়ির মধ্যে বসে, মানে একটু গ্রাজুয়ালি নামার মতো সিঁড়ি, ওখানে বসে গল্প করছিলেন, উপরে নিচে বসে। এখন হঠাৎ করে আমার বড় মামা ফিল করলেন, মানে একটা এক্সিস্টেন্স, আপনারা যেমন বলে যে এক্সিস্টেন্স ফিল হয়, রাইট, একটা মানে সামথিং, একটা সিক্স সেন্স আমাদের বলে যে কিছু আমাদের অ্যারাউন্ডে কিছু একটা ঘটছে, এরকম একটা সিক্স সেন্স। একটা সিক্স সেন্স তার ফিল হলো যে তার পাশে, বাম পাশে, ডান পাশে এবং তার মাথার কাছে 3জন ব্যক্তি আছে। এটা তার সেন্স হচ্ছে, কিন্তু তার ফ্রেন্ডরা কেউ কিছু সেন্স করতে পারছে না। তিনি তারপর স্পষ্ট ভাবে 3টা কথা শুনলেন। আচ্ছা, এক্ষুনি উঠায় নিব, এখনই উঠায় নে, মানে একজন আরেকজনকে বলতেছে। এবং এই যে একই ঘটনা 2বার ঘটলো, কিন্তু 2 জায়গায়। এখন উঠায় নিব, 2 দিনের ব্যবধানে। এখন তার পরবর্তীতে বড় মামা খুব বেশি, তখন কিন্তু বড় মামা জানেন না এই ব্যাপারটা, খালার ব্যাপারটা জানেন না, তখন জানাজানি হয়নি। এখন তিনি খুব তাড়াতাড়ি করে চলে আসছেন এবং ফ্রেন্ডদেরকে মানে বিদায় করে দিয়েছেন। তারপরে তিনি এসে সবাইকে মানে খুবই প্যানিকের সাথে ব্যাপারটা বললেন। তখন সেজো খালা বললো, জিনিসটা তো আমার সাথে 2 দিন আগে হয়েছে, আমি তো বলিনি। এবং একই ডায়লগ, একই রকম, একই পুরোপুরি একই না, বাট মোটিভটা একই। উঠায় নেওয়ার ঘটনা থেকে আমার একটা জিনিস ফ্ল্যাশব্যাক হচ্ছে, যে আপনার সেই একই জিনিস কিন্তু হয়েছিল আপনার প্রায় 100 বছর আগে, সে উঠায় নেওয়া, উঠায় না। এখন সেই আমি আসলে কোনো কিছু প্রেডিক্ট বা গেস করতে চাই না, এবং ব্যাপারটা হচ্ছে এখানে সবচাইতে বড় যে ব্যাপারটা ভয়ের কারণ, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আগে এরকম ঘটনা হয়েছে এবং সেই ঘটনার রেশ ধরে মানুষ হারিয়েও গেছে। সুতরাং এটা মানে একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো একটা বিষয় সেটা না, কারণ ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেছে, সেটাই কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা যথেষ্ট
ভয়ঙ্কর। তো এটা কি মানে কত রিসেন্ট ঘটনা এটা? এটা এটা খুব বেশি রিসেন্ট, এটা আপনার হয়েছে অলমোস্ট 30 ইয়ার্স। তো তারপরে কিছু হয়নি? তারপরে হয়েছে, আমি বলছি তারপরে ব্যাপার কিছু হয়েছে? না না, উঠে নেওয়ার ব্যাপারে ওই সময় আপনার জানাজানি হয়ে যাওয়ার পর আর কিছু হয়নি। আচ্ছা, এখানে আমরা দুটো SMS পরে আবার তারপরে যাচ্ছি। সেটা হচ্ছে যে সামি আমাদের SMS করে বলেছেন যে একজন লোক তাদের ওইখানে গাছে ঝুলে সুইসাইড করেছিল, এবং অবাক করা বিষয় হচ্ছে তারা দুই বন্ধু মিলে সেই গাছটার নিচে ওই ভদ্রলোককে আবার দেখেছেন। তো এটা হতেই পারে, এটা মানে যেহেতু জানেন যে ওই গাছের নিচে এরকম মানে যে দেখতে পারেন হ্যালুসিনেশন। তারপরের এসএমএসটা আমি কি বলবো, অর্ণব আমাদের SMS করে লিখেছেন যে তার বাবা 5 বছর আগে মারা গেছে, এবং তার বাবা মারা গিয়েছিলেন সন্ধ্যা 7:55 এবং সেই দিনের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিন তিনি ঠিক ওই একই সময়ে তার বাবাকে দেখতে পান। মানে ব্যাপারটা খুবই এবং মানে এবং তিনি মনে করেন যে আসলে কিছু একটা তার বাবা তাকে বলতে চান, সেটা তিনি অতদূর পর্যন্ত যেতে পারেন না, কিন্তু একই সময় দেখেন এবং একই সময় মনে হয় যে কিছু একটা বলবেন তাকে। এরকম একটা ব্যাপার ঘটনা ঘটে যে ভদ্রলোক যিনি যে বাবা মানে 5 বছর আগে মারা গিয়েছেন। তো পৃথিবীতে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আর আপনাদের যদি এরকম ঘটনা থাকে তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরের গল্পে চলে যাই। ওইখানে কি তোমরা এখনো থাকো? হ্যাঁ, আমরা এখন থাকি না, আমরা এখন থাকি পরিবাগে, আপনার হাতিরপুলে ওখানে মোতালেব টাওয়ার যেটা আছে সেখানে থাকি। বাট আপনার আমার ছোটবেলাটা ওখানে কেটেছে। আচ্ছা আচ্ছা। আমরা ফার্স্টে যখন ইরানে থাকতাম, আমার আব্বু আম্মু প্রথম ইরানে চলে গিয়েছিলেন কিছু বছর, আমার আব্বু আম্মু দুজনেই ডাক্তার। এখন ইরান থেকে আসার পর আমরা কিছু বছর ওখানে ছিলাম। আচ্ছা, তখনকার কিছু এক্সপিরিয়েন্স আমার পরের কাহিনীতে আসছে, আমি বলছি। আচ্ছা, দেন তারপরে যেটা হয় আপনার সেই ব্যাপারটা ওখানেই শেষ। আপনার কেউ উঠায় নেওয়া হয়নি, এটা একটা মানে খুবই ভাগ্যের ব্যাপার যে কিছু হয়নি। তারপরে যেটা হয় আপনার এরকম কিছু কাহিনী আপনার আমার আম্মুর সাথে হয়, আমার নিজের মার সাথে, সেটা আমি বলছি। আপনার পুরোপুরি এটাকে লিঙ্ক আপ করা যাবে না, বাট কাছাকাছি। সেটা হচ্ছে আপনার বাসা থেকে বের হয়ে বাসার সামনেই আপনার একটা ফুলের বাগান ছিল, মানে বাসার সামনে বলতে কি বাসা থেকে বের হয়ে, আচ্ছা মানে একদম পুরো কম্পাউন্ড থেকে কম্পাউন্ড থেকে আমি যেটা বলছিলাম পেয়ারা বাগান, সেটা বাসার ভিতরে, বাসার কম্পাউন্ড থেকে বের হয়ে একটা মানে ফুলের বাগানের মতো আছে, ওখানে বেলি ফুল পাওয়া যেত অনেক, মানে হতো আর কি। এখন ওটা আবার অন্য মালিকের ছিল। এখন এরকম দুষ্টুমি করে মাঝে মাঝে বেলি ফুল তুলে আনতো আমার মারা, আমার মা খালা। এখন মায়ের সাথে আমার সম্পর্কে একজন খালা আছেন, পলি খালা, তিনি যেতেন। এখন অনেক ছোট মোটামুটি, এখন তিনি গেছেন। এটা আবার সেই কাহিনীর আগের কথা, আচ্ছা কিছু আগের কথা। এখন তারা দুজন মিলে গেছেন, এখন বাসা ঠিক কাছে একদম সামনে, তারা দুজন গেছেন। এখন হঠাৎ করে তখন হচ্ছে কি আপনার অনেক সকালবেলা, একদম সকাল 6টা-7টার দিকে, তখন আপনারা যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন মহিলা, সেই সময় সাধারণত কেউ থাকে না, একজন মহিলা সাদা শাড়ি পরা, আচ্ছা লাল রঙের পাড়, সাদা শাড়ির সাথে লাল রঙের মানে বড়দের শাড়ি বা এরকম টাইপের আমার ধারণা নেই এসব, হতে পারে, আচ্ছা জানি না। আর সেরকম একটা শাড়ি পরে একজন সাদা রঙের শাড়ি পরে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি হাঁটছেন। কিন্তু মানে যখন নাকি একটু মানে ভালো করে পর্যবেক্ষণ করলেন, সবচেয়ে মানে ভয়াবহ ব্যাপার যেটা, তিনি মাটিতে হাঁটছেন না, মানে প্র্যাকটিক্যালি ওয়াজ ফ্লোটিং। ওকে, মানে পাটা উপরে, মাটি থেকে উপরে, এয়ারের মধ্যে। জি, মানে গ্র্যাভিটির কোনো ই নেই আর কি, আপনার জাস্ট হাঁটছে। এখন এরকম করে যখন তাকালেন, তখন সেই মহিলা ঘুরে তাকালেন। আচ্ছা, ঘুরে তাকানোর পর আপনার যখন নাকি এরকম মানে খুব ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে যখন ব্যাক করলেন, তাদের পিছু পিছু আসতে শুরু করছিলেন। কিন্তু যখন নাকি বাসায় ঢুকে গেছেন, কোনো একটা কারণে সে ওখানে থেমে গেছে। আচ্ছা আচ্ছা, মানে নর্মালি যা হয় যে ফলো করেনি। তারপরে অন্যদিকে একটা জায়গা ছিল অন্ধকারের মতো, সেই জায়গায় চলে গেছে সে। মানে সেটাকে আসলে কিভাবে আমি ব্যাখ্যা করি আমি জানি না, মানে কেন তিনি চলে গেলেন, মানে ওই জায়গাটা তো আসতেই পারতেন। মানে এটা কি এমন হতে পারে না যে অন্য কোনো জিনের টেরিটরি বা এমন কিছু কি মানে বলা যায় যে কাছাকাছি আসেন না? ডেফিনেটলি, মানে যেমন তোমার বাসায় সেটাই মানে হঠাৎ করে মানে এমন ভাবে যেন মানে শক খেলেন, থেমে গেলে চলে গেলেন, কিছুই করলেন না। ফার্স্টে ফলো করছিলেন, বাট চলে গেলেন। বুঝতে পারছি। আচ্ছা, দেন এটা আসলে মানে ওরকম ভাবে লিঙ্ক আপ করার মতো কিছু না, বাট এরকম একটা কাহিনী হয়েছে। দেন আপনার সেই